আসসালামু আলাইকুম সকলকে। দ্য কিউরিয়াস ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের একটি অন্যতম সহজ অধ্যায়, অধ্যায় 10, আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। আজকের ক্লাসের টপিক হচ্ছে আদর্শ গ্যাস এবং বয়েলের সূত্র, এবং হচ্ছে তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু গ্রাফ। তো চলো শুরু করা যাক। ক্লাসটি শুরু করার পূর্বেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মাহফুজ শাহরিয়ার শিশির, বর্তমানে পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। আমার কলেজ ছিল নর্ডেম কলেজ। যেহেতু হচ্ছে অধ্যায়টির নাম আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব, তো এখানে আমাদের প্রথমেই জানতে হবে আদর্শ গ্যাস বলতে আমরা কী বুঝি। আমরা জানি আমাদের চারপাশে হচ্ছে নানা ধরনের গ্যাস বিচরণ করতেছে। তাহলে এই যে গ্যাসগুলো এবং আদর্শ গ্যাসের মধ্যে মৌলিক যে ডিফারেন্সগুলো সেগুলো কি কি সেগুলো আমাদেরকে জানতে হবে। কেন আমরা আদর্শ গ্যাস শিখতেছি সেটা আমাদের জানতে হবে। তো তার আগে আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের এইচএসসির জন্য, এইচএসসির কতে বেসিক্যালি এই কোশ্চেনগুলো করা হয় যে আদর্শ গ্যাস কাকে বলে। তো আমি চাই তোমরা সবাই আমার সাথে সাথে ক্লাসটা আগাও এবং হচ্ছে সবাই সবার সাথে একটা খাতা রাখবা, এবং আমি যেসব কন্টেন্টগুলো তোমাদেরকে দিচ্ছি সেগুলো অবশ্যই নোট করবা, কারণ নোটের কিন্তু কখন কোনো বিকল্প নাই। ঠিক আছে? তো চলো, তো আমরা সবাই হচ্ছে আদর্শ গ্যাসের সংজ্ঞাটা আগে লিখে নিই। তো সবাই লিখি একসাথে, আদর্শ গ্যাস কাকে বলে। মনে রাখবা যে সকল গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যসমূহ মেনে চলে এবং সকল তাপমাত্রা ও চাপে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। চলো আমরা একটু এই যে সংজ্ঞাটা আমরা একটু ভাঙি। দেখো কি বলা হয়েছে, যে সকল গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যসমূহ মেনে চলে। এখন তোমাদের কোশ্চেন হবে, ভাইয়া গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যসমূহ কি? আচ্ছা, আমাদের অধ্যায়ের নামটা কি ছিল জানি, আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। তো মনে রাখবা আমাদের হচ্ছে এই অধ্যায়ে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আদর্শ গ্যাস নিয়ে কথা বলবো এবং আরেকটা পার্ট হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব নিয়ে কথা বলবো। খালি এতটুকু তোমরা আপাতত মনে রাখো যে গ্যাসের গতিতত্ত্ব বেসিক্যালি বোঝাচ্ছে যে গ্যাসের যে অণুগুলো হচ্ছে বিচরণ করে তাদের যে গতি, সেই গতির উপর আমাদের হচ্ছে বিজ্ঞানীরা কিছু হচ্ছে মৌলিক আমরা বলবো ক্রাইটেরিয়া দিয়ে রাখছে। বুঝতে পারছো যে এইসব যদি মানে তাহলে হচ্ছে সেই গ্যাসটা একটা আদর্শ গ্যাস হবে। তো হচ্ছে সেই সব গ্যাসের যে গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যসমূহ মেনে চলবে এবং সকল তাপমাত্রা ও চাপে বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে। মনে রাখবা মানে আজকেও যে ক্লাসটা আমরা করতেছি সেখানে কিন্তু শুধুমাত্র হচ্ছে আমরা বয়েলের সূত্রটাই দেখাবো। ইনশাল্লাহ পরবর্তী যেসব ভিডিও সেখানে হচ্ছে আমরা চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এখন কথা হলো যে ভাইয়া বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য কী? চলো আমরা এগুলো দেখে নিই। হুম, সবাই হেডলাইন দিবা, বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য বা আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য। মনে রাখবা আদর্শ গ্যাসের যেসব বৈশিষ্ট্যগুলো আছে না, এগুলো কিন্তু বাস্তব গ্যাস মানে না। তো তুমি যদি একটা মুখ মনে রাখো তাহলে কিন্তু তুমি উভয় পক্ষকে লিখতে পারবা। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট ক্ষয়ের জন্য। বুঝতে পারছো? তোমাদের এইচএসএ ক্ষয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি স্টার্ট দিয়ে দিচ্ছি। চলো আমরা একটু দেখে ফেলি কী কী বৈশিষ্ট্য আছে। মনে রাখবা আদর্শ গ্যাস যারা আছে তারা সকল তাপমাত্রা ও চাপে
পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র মেনে চলে। তোমরা হচ্ছে যারা এই অধ্যায়টা একদম নতুন, তারা হচ্ছে এই যে পিভি ইকুয়াল টু এনআরটি এই সূত্রটা দেখে একটু মানে কনফিউজড হয়ে যেতে পারো যে ভাইয়া এটা আবার কি দিচ্ছেন। মনে রাখবা এই যে পিভি ইকুয়াল টু এনআরটি যে সূত্রটা না, এটাকে বলা হয় গ্যাসের মৌলিক সূত্র। মানে হচ্ছে কি, আমরা সামনে যতগুলো সূত্র পড়ব তাদের মধ্যে একটা সূত্র, এটা হচ্ছে সার্বজনীন, এটা সকলের জন্য প্রযোজ্য হবে, সকল আদর্শ গ্যাসের জন্য। বুঝতে পারছো? তো এটা হবে আমাদের গ্যাসের মৌলিক সূত্র। তো এটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। তোমরা সকলে এটা মুখস্থ করে ফেলবা যে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র বলেও একটা সূত্র আছে, ঠিক আছে? এটা নিয়ে আমরা ডিটেলসে সামনে পড়ব। আচ্ছা, আদর্শ গ্যাসের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, স্থির তাপমাত্রায় অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের ওপর নির্ভরশীল নয়। অর্থাৎ ডিইউ ডিভি টি ইকুয়াল টু 0। তোমরা এখন অনেকে কোশ্চেন করো যে ভাইয়া আপনি এই কথাটা যে বললেন, এই কথাটা মানে কি? বাই দ্য ওয়ে, একটা কথা তোমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি, এই যে কথাটা বললাম না, এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট ফর মেডিকেল অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি। তারা হচ্ছে কি এমসিকিউ তো ডাইরেক্ট দিয়ে দেয় যে নিচের কোনটি আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য। সেখানে তুমি দেখবা এই যে ইকুয়েশনটা আমি লিখে দিছি, এখানে তারা হচ্ছে পেঁচানোর চেষ্টা করে। বুঝতে পারছো? সো তোমরা কিন্তু সবাই সাবধানে থাকবা, এই সাইডটা খেয়াল করবা। আচ্ছা, তো চলো আমরা একটু বুঝে নিই জিনিসটা। তোমাদের জন্য হচ্ছে শর্টকাট যেসব কথাগুলো বলবো, মানে শর্টকাট মনে রাখবা। দেখো, কোনটা স্থির রাখছে মনে রাখবা, এখানে কিন্তু তাপমাত্রা স্থির। যেটা স্থির থাকে সেটাকে আমরা ছোট করে নিচে লিখে দিই। বুঝতে পারছো? তাপমাত্রার টেম্পারেচারের টি। তো যেটা স্থির থাকে সেটাকে আমরা নিচে ছোট করে লিখব, ঠিক আছে? এখানে অভ্যন্তরীণ শক্তিকে আমরা মনে রাখবা তোমার হচ্ছে ইউ দ্বারা প্রকাশ করি, অভ্যন্তরীণ শক্তি। আর আয়তনকে আমরা ভলিউম ভি দ্বারা প্রকাশ করি, এটা আমরা জানি। মনে রাখবা তোমার হচ্ছে স্থির তাপমাত্রায় অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তনটা, সেটা তার আয়তনের উপর নির্ভর করে না। এটাই বেসিক্যালি এখানে এটা বোঝাচ্ছে। মনে রাখবা তোমাদের ফিজিক্সে এবং হচ্ছে তোমরা যারা যারা হচ্ছে হায়ার ম্যাথের অন্তরীকরণ অধ্যায়টা করছো, তারা এ টার্মিনোলজির সাথে খুবই ভালোভাবে পরিচিত, তাই না? এখানে এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বোঝাচ্ছে। ডিফারেন্সিয়েশন মানে কি, যে কোনো একটা জিনিস, এই যে ধরো এই যে ডিওয়াই লিখলাম, এটা হচ্ছে কি এক্সের পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর যে পরিবর্তনটা, তাহলে এখানে আমরা বলতে পারবো ভি এর যে পরিবর্তন তার সাপেক্ষে ইউ এর পরিবর্তনটা। আমাদের কথাটা দেখো কি বলা হয়েছে, স্থির তাপমাত্রায় অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর নির্ভরশীল নয়। মানে কি, তুমি যদি তাপমাত্রা স্থির রাখো, তাহলে গ্যাসের যে অভ্যন্তরীণ শক্তি আছে, সেই শক্তিটা তুমি যদি আয়তনের পরিবর্তন ঘটাও, তার উপর একদমই নির্ভর করে না। এই জন্য মানটা কিন্তু 0 আসছে। বুঝতে পারছো? এখন তোমরা কোশ্চেন করবে ভাই অভ্যন্তরীণ শক্তি মানে কি? তোমাদের জন্য একদম ইজিলি বলে দিচ্ছি, অভ্যন্তরীণ শক্তি মানে হচ্ছে কি, গ্যাসের অণুগুলো কিন্তু বিচরণ করে প্রতিনিয়ত, তাই না? তো প্রতিনিয়ত যদি বিচরণ করে, ওই বিচরণের জন্য তো তাদের একটা শক্তি প্রয়োজন, নাকি? তো এই যে শক্তিটা, এই শক্তিকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি। এখন তোমরা নিজেরাই কল্পনা করো, তুমি যদি একটা গ্যাসকে ধরো তুমি আয়তন কমায় ফেলো, তাহলে কি এই যে ছোট এটা কি কমে যাবে বা বেড়ে যাবে? এমন কিন্তু না। বরঞ্চ তুমি যদি তাপ দাও, তাহলে কিন্তু তাদের গ্যাসের অণুগুলো কিন্তু শক্তি পাবে, তখন কিন্তু তাদের অভ্যন্তরীণ শক্তি পরিমাণ বেড়ে যাবে। এই জন্য মনে রাখবা, এটা হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যার পড়া। আমি এখানে তোমাদেরকে মনে করাচ্ছি, লিখে দিচ্ছি আর কি, যে অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। এই কথাটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা।
এটা সবাই মনে রাখবা। তাহলে যেহেতু আমরা জানি অভ্যন্তরীণ শক্তি হচ্ছে শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল, কিভাবে এই যে আমাদের ভেতরে যে গ্যাসের ভেতরে যে অণুগুলো আছে সেগুলো ছোটাছুটি যে করে, তোমরা অবশ্যই খেয়াল করছো যে হচ্ছে তোমরা যারা যারা হচ্ছে গায়ে পারফিউম দাও অথবা হচ্ছে অ্যারোসল ইউজ করো, তারা যদি মানে অনেক জায়গায় হয়তো এক্সপেরিমেন্টালভাবে দেখছো যে ওইখানে যদি আমরা তাপ দেই তাহলে হচ্ছে ওটা ফেটে যায়। কারণ কি, যখন আমরা তাপ দিই তখন হচ্ছে গ্যাসের অণুগুলা ছোটাছুটি বেড়ে যায়, মানে কি তাদের অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাচ্ছে। তাহলে দেখো তুমি কি করলা, তাপমাত্রা বাড়াইলা, এই জন্য কিন্তু তাদের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন ঘটছে। বাট তুমি কি করো, আয়তন কমাও, দেখবা তাদের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন ঘটবে না। এই জন্য আমরা বলছি স্থির তাপমাত্রায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আয়তনের পরিবর্তনের উপর নির্ভরশীল না, একদমই না। ঠিক আছে, এটা মনে রাখবা। ওকে, আচ্ছা। তোমাদের হচ্ছে হ্যাঁ হইতেই পারে যে হচ্ছে ক্লাসগুলো যখন করতেছো কোনো একটা লাইন বুঝতে পারো নাই, আমি কিন্তু প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করে দিব। এবং যদি মনে হয় যে ভাই এই লাইনটা বুঝতে পারিনি, তাহলে হচ্ছে তোমরা একটু কষ্ট করে ভিডিওটা একটু আগে দেখবা। ঠিক আছে, একটু আগে থেকে আবার চালু করে দেখবা, যে তাহলে বুঝতে পারবা আর কি। যদি ধরো যে তাও বুঝতে পারতেছো না, তাহলে কিন্তু আমাদের অফিসিয়াল যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের কোশ্চেনগুলো জানাবা। ওখানে কিন্তু আমি পার্সোনালি আমার স্টুডেন্টদের কোশ্চেনের সলভগুলো দিয়ে থাকি। ঠিক আছে, ওকে। তো চলো নেক্সট যে হচ্ছে কথাটা, সেটা হচ্ছে কি বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে 3 নাম্বার, অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। দেখো, যারা হচ্ছে আদর্শ গ্যাস, হ্যাঁ, তাদের কিছু ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স আমরা এখন পড়তেছি। তার মধ্যে একটা কথা আমরা বললাম যে অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই, এটা একদমই থাকতে পারবে না। বাট ভাইয়া তাহলে আমরা বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি বলবো? মনে রাখবা, বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই যে আদর্শ গ্যাসের যে বৈশিষ্ট্যগুলো তোমরা পড়তেছি, আমরা এখন পড়তেছি, এগুলোর জাস্ট উল্টো হবে। মনে রাখবা, সকল আদর্শ বাস্তব গ্যাস যারা আছে তারা কিন্তু সকল তাপমাত্রা এবং চাপে PV=nRT সূত্র মেনে চলে না। তারপর হচ্ছে তাদের যে এই যে আমরা বললাম স্থির তাপমাত্রা অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন, তার হচ্ছে আয়তনের উপর নির্ভরশীল নয়। এটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিন্তু নির্ভরশীল হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে মনে রাখবা, বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুসমূহের মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ বল থাকে। বুঝতে পারছো? দেখো, তোমরা একটা ভিজুয়ালাইজ করতে পারবা। তোমরা সবাই জানো যে হচ্ছে আমরা যদি গ্যাসকে চাপ দেই, যে আমরা যে সিলিন্ডারে, আমরা আশা করি অনেকেই সিলিন্ডার দেখছি, তো সিলিন্ডারের ভেতরে কিন্তু গ্যাসগুলো কিন্তু তরল আকারে থাকে। এটা কীভাবে পসিবল হয়েছে? মনে রাখবা, এখানে কিন্তু চাপ দেওয়া হয়েছে। দেখো, আমরা যদি গ্যাসেরকে চাপ দেই তাহলে কিন্তু এটা তরল হয়ে যাচ্ছে। এখন কথা হলো, যদি গ্যাস অন্য সময়ের মধ্যে কোনো আকর্ষণ না থাকতো তাহলে কি এটা কি তরল হইতে পারতো? এটা কিন্তু একদম ইম্পসিবল একটা কথা ছিল। তাহলে আমরা কিন্তু দেখতেই পারতেছি যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আকর্ষণ থাকে। ওকে, ওকে। এরপর হচ্ছে আদর্শ গ্যাসের চতুর্থ যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে অণুসমূহের মোট আয়তন গ্যাস দ্বারা দখলকৃত আয়তনের তুলনায় নগণ্য। ভাইয়া কথাটা বুঝি না, একটু বোঝাই দেন। চলো আমরা একটু বুঝে নিই। ধরো আমরা হচ্ছে একটা ঘরে এখন আছি, মনে করো এটা একটা ঘর। তাহলে এই ঘরের মধ্যে কিন্তু আমাদের হচ্ছে অসংখ্য, ধরো হচ্ছে আমি গ্যাস ছেড়ে দিছি, হ্যাঁ, সিলিন্ডার থেকে নিয়ে এসে গ্যাস ছেড়ে দিছে, এই যে গ্যাসের অণুগুলো। হুম এই হচ্ছে গ্যাসের অণুগুলো। তো আমরা জানি যে হচ্ছে কোনো একটা ঘরের মধ্যে বদ্ধ আবদ্ধ বক্সের মধ্যে বা ঘর বলো, সেখানে যদি তুমি একটা গ্যাসের অণু ছেড়ে দাও, সেটা কিন্তু মানে পুরোটা জায়গা কিন্তু দখল করে নিবে, ছোটাছুটি করবে, তাই না? এটা কিন্তু আমরা জানি। আচ্ছা, ফাইন। তো হচ্ছে আমাদের যে আদর্শ গ্যাস, তার যে বৈশিষ্ট্য, তার বৈশিষ্ট্য অনুযায়ী ওখানে বলা হয়েছে যে এই যে গ্যাসগুলো দেখো, এই যে গ্যাসের যে পার্টিকেলগুলো, এক একটা পার্টিকেল, এই পার্টিকেলগুলোকে তুমি যদি একসাথে করো, একসাথে করলে ধরে নিচ্ছি এই পার্টিকেলগুলোকে তুমি একসাথে করছো, তাহলে একসাথে করলে তুমি যে এরকম কিছু ধরে না, একসাথে করে একটা তুমি ধরো মনে করো একটা দলা
পাকাইছো, হ্যাঁ, তাহলে তুমি যদি করো তাহলে দেখো এরকম একটা আয়তন সৃষ্টি হচ্ছে। আচ্ছা তোমরা নিজেরাই বলো তো, এটার আয়তন বেশি নাকি এই ঘরের আয়তন বেশি? তোমরা কিন্তু সবাই ভিজুয়ালাইজ করতে পারতেছো। এটি আমাদের আদর্শ গ্যাসে বলা হয়েছে যে অন্য সমূহের মোট আয়তন গ্যাস দ্বারা দখলকৃত আয়তনের তুলনায় নগণ্য হবে। দেখো এই গ্যাস দ্বারা দখলকৃত আয়তন কোনটা ছিল? এই ঘরের আয়তনটা, তাই না? তাহলে এই ঘরের আয়তন থেকে এই গ্যাসের যে মোট আয়তন এর তো নিঃসন্দেহে খুবই কম। এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের এটা অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু তুমি যখন বাস্তব গ্যাস নিয়ে পড়তে যাবা তখন তুমি দেখবা যে এই আমাদের যে তুলনায় যে নগণ্য হওয়ার কথা, এটা নগণ্য হয় না, কম হয়। হ্যাঁ অবশ্যই কম হবে, কিন্তু কখনোই নগণ্য হবে না, ঠিক আছে? বাট এই কথা কিন্তু মনে রাখবা, নগণ্য এই কথাটা অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে এই চারটাই বেসিক্যালি হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের জন্য যত মানে বৈশিষ্ট্যগুলো দরকার সেটা। তো আমি বলবো তোমরা এই চারটা যে বৈশিষ্ট্যগুলো সবাই বুঝে বুঝে পড়বা, কেমন? তাহলে আর কিন্তু মুখস্থ করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, মনে রাখবা, সকলে মনে রাখবা যে হচ্ছে এটাও আমি বলবো নোট। তোমরা এই যে দেখো চারটা বৈশিষ্ট্য যে বললাম, এই চারটা বৈশিষ্ট্য কিন্তু বাস্তব গ্যাস একদমই মানতেছে না। তাহলে দেখো তো পৃথিবীতে কি তাহলে কি আদর্শ গ্যাস পসিবল? একদমই না কিন্তু। কারণ হচ্ছে পৃথিবীতে যত ধরনের গ্যাস বর্তমানে তোমার অস্তিত্ব আছে, প্রত্যেকটা গ্যাসের কিন্তু অনুপরমাণুর মধ্যে আকর্ষণ বিকর্ষণ আছে। তাদের যে মোট আয়তন তা কিন্তু হচ্ছে দখলকৃত আয়তনের তুলনায় নগণ্য না। তারপরে হচ্ছে তারা কিন্তু স্থির তাপমাত্রায় কিন্তু অভ্যন্তরীণ শক্তি আয়তনের যে পরিবর্তন তার সাথে কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে কিন্তু দেখো আমাদের মানতেছে না কিন্তু। আবার PV=NR2 সূত্র কিন্তু মানার কথা, কিন্তু সেটাও মানতেছে না। তাহলে আমরা কিন্তু বলতে পারবো যে আদর্শ গ্যাস একটি কাল্পনিক ধারণা মাত্র। এই কথা মনে রাখবা। তোমাদের এইচএসসিতে কী ধরনের কোশ্চেন আসে বলবে নিচের কোনটি আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য, বা নিচের কোনটি আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য নয়। তো ওইখানে তুমি এই যে চারটা বৈশিষ্ট্য তো তোমাদের থাকবে, তো তোমরা দেখে এটা করে ফেলবা, কেমন? এখন তোমরা কোশ্চেন করবে ভাইয়া তাহলে কি কখনো বাস্তব গ্যাস কি আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারবে না? মনে রাখবা অবশ্যই পারবে। সেই জন্য তোমাদের কি করতে হবে? পরিবেশের কিছু একটা পরিবর্তন ঘটাতে হবে। সেটা কি? চলো আমরা দেখে নিই। মনে রাখবা, মনে রাখবা যে হচ্ছে উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এই কথাটা হাইলি ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি এখান থেকে হচ্ছে তোমাদের মেডিকেলে কোশ্চেন পেঁচায় কীভাবে? তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে হচ্ছে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য মানে কখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। তোমাদের অপশনে দেওয়া হবে উচ্চ চাপ, নিম্ন তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ, নিম্ন তাপমাত্রা, নিম্ন চাপ। এভাবে করে কিন্তু পেঁচানোর চেষ্টা করবে তারা। সো তোমরা সবাই মনে রাখবা উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তোমাদের অনেকে কোশ্চেন থাকবে ভাই কেন করে? মনে রাখবা এটার জন্য হচ্ছে আমরা পড়বো একদম ডিটেলসই পড়বো রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশগত রসায়ন যে অধ্যায়টা আছে সেখানে। হ্যাঁ, তোমরা হচ্ছে আমার সাথেই থাকো। আমি হচ্ছে এটা কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ আপলোড করে দিব। তো সেখানে তোমরা দেখতে পারবা যে হচ্ছে কেন উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, ঠিক আছে? ওকে, তো হচ্ছে এখন আমরা হচ্ছে আদর্শ গ্যাস সম্পর্কে আমাদের সকল ধরনের যেসব জিনিসগুলো আমাদের দরকার, ইম্পর্টেন্ট যে জিনিসগুলো দরকার সেগুলো হচ্ছে আলোচনা করা শেষ। তোমাদের যদি আদর্শ গ্যাসের ওপর কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই তোমরা হচ্ছে কমেন্টে জানাবা, অথবা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ তো আছেই, সেখানে অবশ্যই জানাবা, কেমন? তো চলো এখন আমরা যা দেখবো সেটা হচ্ছে বয়েলের সূত্র। আমাদের কিন্তু কোশ্চেনে কিন্তু আমরা বলছিলাম, মানে সংজ্ঞাতে কিন্তু আমরা বলছিলাম যে হচ্ছে যেসব গ্যাস যে সকল তাপমাত্রা এবং চাপে বয়েলের সূত্র মেনে চলে, সাথে চার্লসের সূত্র মেনে চলে। আজকে আমরা বয়েলের সূত্র পড়ব। আচ্ছা, তো বয়েলের সূত্র জানার আগে তোমাদের একটা জিনিসের একটা নতুন টার্মিনোলজির সাথে পরিচয় ঘটাবো। সেটা হচ্ছে
তাপগতীয় চলক। দেখো আমরা সবাই জানি চলক মানে কি, যার মান আমরা জানি না বা যার মান কিন্তু পরিবর্তন হতে পারে। যেমন হচ্ছে আমরা ম্যাথে করছি এক্স এর মান অনেক কিছু করতে পারতাম, ওয়াই এর মান অনেক কিছু করতে পারতাম, এগুলো কিন্তু এক একটা চলক, তাই না? তেমনই তাপগতীয় বা আমাদের যে থার্মোডাইনামিক্স যে শাখাটা আছে পদার্থবিজ্ঞানের, সেখানেও কিছু কিছু চলক ব্যবহার করা হয়, এদেরকে বলা হয় তাপগতীয় চলক। ঠিক আছে ভাইয়া, তাপগতীয় চলক তাহলে কি কি মনে রাখবা? তাপগতীয় চলক টোটাল আছে তিনটি তাপগতীয় চলক আছে। কি কি আছে সবাই এটা মাস্ট বি মনে রাখবা। এক হচ্ছে আয়তন, যেটাকে আমরা ভলিউম ভি দ্বারা প্রকাশ করব, চাপ প্রেশার পি দ্বারা প্রকাশ করব, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট তাপমাত্রা টেম্পারেচার, যেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করব। কেমন? এই তিনটেই তাপগতীয় চলক আছে, এই তিনটা তাপগতীয় চলক আমাদের মাস্ট বি মনে রাখতে হবে। কেমন? আচ্ছা, তো চলো আমরা এখন সামনে আগাই। আমরা যখন হচ্ছে আদর্শ গ্যাস নিয়ে পড়াশোনা করব, তখন হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটা সূত্র আর কি সামনে আমরা পাবো। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, আর হচ্ছে আমাদের গ্যাসীয় সূত্র বা যেটাকে আমরা বলি চাপীয় সূত্র বেসিক্যালি। হ্যাঁ, তো এই তিনটা সূত্রের মধ্যে মনে রাখবা, এই তিনটা সূত্র বর্ণনা করার পূর্বে আমাদের যে কোনো একটা তাপগতীয় চলককে স্থির বা কনস্ট্যান্ট ধরে নিতে হবে। কেমন? তোমাদের জন্য আমি লিখে দিচ্ছি যাতে তোমাদের জন্য ইজি হয়। আমি পাশে লিখে দিচ্ছি তাপগতীয় সূত্র। তোমাদের তাপগতীয় সূত্র ফিজিক্সে তিনটা আছে, হ্যাঁ, কিন্তু যখন তোমরা রসায়ন পড়বা, রসায়নে দেখবা 6টা হয়ে যাবে, এই তিনটা তখন 6টা হয়ে যায়, বুঝছো? তো হচ্ছে তিনটা কি কি আছে মনে রাখবা। 1 বয়েলের সূত্র, 2 চার্লসের সূত্র, 3 চাপীয় সূত্র। তোমাদের তাপগতীয় সূত্র যে এই তিনটে আছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর চাপীয় সূত্র। কেমন? তো হচ্ছে এই তাপগতীয় যে সূত্রগুলো আছে আমি বলছিলাম যে আমরা যখন তাপগতীয় সূত্রগুলো পড়ব, তখন মনে রাখতে হবে যে প্রত্যেকটা সূত্র বর্ণনা করার পূর্বে আমাদের যে কোনো একটি তাপগতীয় চলককে ধ্রুবক রাখতে হবে। যেমন হচ্ছে বয়েলের সূত্রে আমরা তাপমাত্রাকে ধ্রুবক রাখতাম, চার্লসের সূত্রে আমরা চাপকে ধ্রুবক রাখতাম, চাপের সূত্রে আমরা আয়তনকে ধ্রুবক রাখতাম। তো তোমরা হচ্ছে অনেকে মানে কনফিউজড হয়ে যাও যে ভাইয়া মনে থাকে না কীভাবে কোনটা কী করব, আমি তোমাদেরকে টেকনিক শেখাই দেবো। কেমন? তো চলো আমরা আগাই। তো হচ্ছে আমরা এখন বয়েলের সূত্র শুরু করব। তো হচ্ছে আমরা যেহেতু বয়েলের সূত্র শুরু করতেছি, তো আমাদের কথা মতো অবশ্যই কোনো একটা জিনিস, কোনো একটা তাপগতীয় চলক স্থির থাকবে। আচ্ছা, আমরা কিন্তু সকলেই জানি বয়েল, পানি বয়েল করি না আমরা? তো বয়েল করার জন্য আমরা কি ইউজ করি? অবশ্যই চুলার উপরে দিই পানি, তো সেখান থেকে কি আসে? তাপ আসে না? মনে রাখবা তাপমাত্রা, বেসিক্যালি তাপমাত্রা স্থির থাকবে। ঠিক আছে, বয়েল মানে হচ্ছে তাপমাত্রা, হ্যাঁ, তাপমাত্রা স্থির থাকবে। তো চলো আমাদের হচ্ছে এখন হচ্ছে যেটা জানতে হবে সেটা হচ্ছে এইচএসসি কতে আর কি আসে যে বয়েলের সূত্রটা বর্ণনা করো। তো চলো আমরা লিখে নিই। যেহেতু হচ্ছে আমরা বললাম বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির থাকবে, তাই মাস্ট বি এই কথাটা তোমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে, কারণ টিচারদের চোখ এদিকে থাকে। বয়েলের সূত্রে দুইটা পয়েন্ট তোমরা অবশ্যই মনে রাখবা। কি কি? স্থির তাপমাত্রায় এটা একটা কথা, এটা একটা কথা, কোনো নির্দিষ্ট ভরের, তোমাদের কিন্তু ভরটাকে নির্দিষ্ট রাখতে হবে, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন
তার ওপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আশা করি আমরা সূত্রটা বুঝতে পারছি। এখন কথা হলো ভাইয়া, কথা বুঝতে পারলাম, আপনি কি একটু ভিজুয়ালাইজ করে দেখাতে পারবেন? চলো আমরা একটু ভিজুয়ালাইজ করে দেখি। হ্যাঁ, দেখো, মনে করো এটা একটা সিলিন্ডার। তোমরা হচ্ছে অনেকে হচ্ছে বিভিন্ন ধরনের যে হুন্ডা বা যে বাইকগুলো যেগুলো আছে সেখানে যে তোমরা দেখছো, মানে তেলের যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আছে সেখানে তোমরা হয়তো খেয়াল করবা একটা সিলিন্ডার আকৃতির জিনিস থাকে, তার উপরে হচ্ছে তোমার মানে সেখানে হচ্ছে বারবার উপরে নিচে করতে থাকে। আশা করি তোমরা দেখছো। আর ওখানে হচ্ছে তেল দেওয়া থাকে যাতে মানে জায়গাটা হচ্ছে পিচ্ছিল থাকে। হ্যাঁ, ওইটাকে বলা হয় সিলিন্ডার। তো ওই সিলিন্ডারের মধ্যে তোমার হচ্ছে মানে এখানে তোমার হচ্ছে গ্যাস থাকে, আর হচ্ছে ওখানে আমরা তেল দেই যাতে হচ্ছে সিলিন্ডারটা উঠানামা করবে, তো যাতে হচ্ছে ঘর্ষণের জন্য বেশি তাপ উৎপন্ন না হয়। কারণ ঘর্ষণের জন্য বেশি তাপ উৎপন্ন হলে কিন্তু তেলের ওখানে আগুন লেগে গেলে কিন্তু ব্রাস্ট করবে, বুঝতে পারছো? বিস্ফোরণ হবে আর কি, মোট কথা। তো এই যে তোমার পিস্টনটা আছে, মানে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারটার যে মাথাটা, এই মাথাটা কিন্তু তোমার হচ্ছে বারবার নিচে এবং উপরে যাবে। আচ্ছা, তোমরা এখন নিজেরা কল্পনা করো তো, দেখো এইখানে যে তোমার গ্যাসটা বর্তমানে আছে, এই গ্যাসের একটা আয়তন আছে না? অবশ্যই আছে, যেহেতু হচ্ছে সিলিন্ডারের মধ্যে রাখা হয়েছে। ওকে, ফাইন। এখন তুমি দেখো তো, তুমি যদি চাপটাকে বাড়াও, মানে কি নিচের দিকে তুমি যদি চাপ বাড়াও, তাহলে গ্যাসের কি সংকুচিত হবে না? অবশ্যই সংকুচিত হবে। তাহলে কি গ্যাসের আয়তন কি বাড়বে? না, নিঃসন্দেহে কমবে। কারণ কি, দেখো, তুমি যখন চাপ দিচ্ছ তখন কিন্তু এই পিস্টনটা যখন নিচে নেমে যাচ্ছে, সাথে সাথে গ্যাসের অণুগুলো কিন্তু আস্তে আস্তে নিচে চলে আসতেছে। তাহলে তার আয়তন যা ছিল আগে তা কিন্তু কমে যাচ্ছে। সিমিলার, তুমি যখন কি করবা, বিপরীত কাজটা করবা, মানে হচ্ছে চাপটাকে কমাবা, মানে কি আস্তে আস্তে উপরে উঠাবা, তাহলে কি চাপ কমে যাচ্ছে গ্যাসের উপর। তাহলে গ্যাসের উপর যদি চাপ কমে যায়, তাহলে কি গ্যাস কি ছোটাছুটি করার জন্য আরও জায়গা পেয়ে যাবে, তো কি তার আয়তনটা বেড়ে যাবে। এটাই বলা হয়েছে যে তুমি যখন চাপটাকে বাড়াবা আয়তন কমে যাবে, চাপটাকে কমাবা আয়তনটা বেড়ে যাবে। আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, এই যে সম্পর্কটা দেখলা, এই সম্পর্কটাকেই বলা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক, যে আমরা ভি প্রপোর্শনাল টু 1/p দ্বারা প্রকাশ করছি। আশা করি বুঝতে পারছি। এটাই হলো বেসিক্যালি বয়লের সূত্র। এবং মাস্ট বি, দেখো আমরা কিন্তু পিস্টন যখন নামাইছি উঠেছি তখন কিন্তু কোথাও তাপ দেয় নেই, মানে কি স্থির তাপমাত্রায়। আর দেখো, এই যে আমরা যে পিস্টন মানে সিলিন্ডার যে ব্যবহার করছি, দেখো এখানে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস রাখছি, আমরা কিন্তু বাইরে থেকে গ্যাস দিয়েও নাই, গ্যাস কিন্তু বেরই করে নেই। এই জন্য বলছি কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার ওপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, তো চলো। আচ্ছা, মনে রাখবা যেহেতু হচ্ছে এইখানে আমরা তাপমাত্রাকে স্থির রাখছি, তাই এখান থেকে আমরা কিন্তু এটা লিখতে পারি, দেখো তো, পিভি প্রপোর্শনাল টু 1, মানে হচ্ছে কি এই পিটাকে এখানে নিয়ে গেলাম। বা আমরা কিন্তু জানি যে সমানুপাতিক চিহ্নকে উঠে আমরা একটা কনস্ট্যান্ট আনতে পারি, কনস্ট্যান্ট ধরে নিচ্ছি কে আনছি। হ্যাঁ, মনে রাখবা, মনে রাখবা এইটাতে এই যে সূত্রটা আমরা পাইছি, এটা তো বয়লের সূত্র, তো বয়লের সূত্রে কি স্থির ছিল? তাপমাত্রা। তাই এই সূত্রকে বলা হয় আইসো থার্মাল ইকুয়েশন বা সমষ্ণ সমীকরণ। আইসো মানে হচ্ছে একই বা স্থির বা সেম, ঠিক আছে? তাহলে তাপমাত্রা যদি প্রত্যেকটা পয়েন্টে সেম থাকে তাহলে আমরা বলতে পারবো যে তাপমাত্রা স্থির, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হচ্ছে আইসোথার্মাল ইকুয়েশন বা সমষ্ণ সমীকরণ। ওকে, আচ্ছা। তো মনে রাখবা তোমাদের কিন্তু এই পিভি ইকুয়াল টু কি যে কে আমরা বললাম, এখান থেকে কিন্তু অনেক 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 ম্যাথ আসে, বুঝতে পারছো? সো আমরা একটু দেখো আমরা কি সূত্র পাইছি, পিভি ইকুয়াল টু কে। আচ্ছা দেখো তো, এখান থেকে কি আমরা এটা লিখতে পারবো? ধরে নিচ্ছি একটা কন্ডিশন, কন্ডিশন নাম্বার হচ্ছে, ধরে নিচ্ছি কন্ডিশন নাম্বার হচ্ছে 1, মানে হচ্ছে আমরা এমন একটা পরিবেশে আছি যেখানে হচ্ছে ধরে নিচ্ছি
চাপ হইল P1 গ্যাসের উপর, আর আয়তন হচ্ছে V1, তাহলে তার জন্য আমরা বয়েলের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা এটা পাবো না? আমরা কিন্তু জানি যে ধ্রুবক মান এটা কিন্তু কখনো চেঞ্জ হয় না, তাই আমরা লিখতে পারবো P1 V1 = K। ধরে নিচ্ছি কন্ডিশন নাম্বার 2, মানে ধরে নিচ্ছি অন্য একটা পরিবেশে আমি আরেকটা গ্যাস নিলাম যেখানে চাপ হচ্ছে এত আর আয়তন হচ্ছে এত, তাহলে এর জন্য আমরা এটা বলতে পারবো? অবশ্যই বলতে পারবো। তাহলে দেখো তো এখানে দুইটা কি সেম না? কে কে আমরা জানি ধ্রুবক কিন্তু সবসময় সেম হয়, তাহলে এখান থেকে কি আমরা এটা বলতে পারবো P1 V1 = P2 V2? এই সূত্র মনে রাখবা, তোমাদের জন্য খুবই খুবই এইচএসসি অ্যাডমিশন এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত। ভাইয়া অনুসিদ্ধান্ত মানে কি? অনুসিদ্ধান্ত মানে হচ্ছে ধরো তুমি কিছু একটা আবিষ্কার করছো, হ্যাঁ, তো তুমি যে জিনিসটা আবিষ্কার করছো, অন্য একজন কি করলো, তোমার সেই আবিষ্কারটাকে কাজে লাগে তিনি নতুন কিছু আবিষ্কার করে ফেললেন, এটাকে বেসিক্যালি বলা হয় অনুসিদ্ধান্ত। তাহলে বয়েলের যে সূত্রটা ছিল মানে কি, আমাদের হচ্ছে আয়তনটা চাপের ব্যস্তানুপাতিক, এইটাকে কাজে লাগিয়ে অন্য অন্য বিজ্ঞানীরা হচ্ছে আরেকটা সূত্র দিছে যেটাকে আমরা বলি বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত। তো চলো আমরা একটা বয়েলের সূত্রের অনুসিদ্ধান্তটা দেখে আসি। আচ্ছা, মনে রাখবা বয়েলের সূত্রের যে অনুসিদ্ধান্ত সেখানে বলা হয়েছে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব তার উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। অর্থাৎ রো ইজ প্রপোর্শনাল টু পি। এই কথাটা মাথায় রাখবা। চলো আমরা একটু বুঝি, কথাটা একটু বুঝে নিই। আচ্ছা, তোমরা সবাই কিন্তু দেখো নিজের একটু কল্পনা করো, তোমাদের সকলের কাছে এই যে আমরা ধরো হচ্ছে আগের যে পিস্টনটা নিয়েছিলাম সেখানে চলে যাই। দেখো এই যে একটা সিলিন্ডার আমরা নিয়েছিলাম, তো এই সিলিন্ডারের মধ্যে তো অবশ্যই গ্যাস রাখছি, তাই না? এখন তুমি দেখো তো, তুমি যদি চাপ বাড়াও তাহলে প্রত্যেকটা অণু পরস্পরের সংস্পর্শে চলে আসবে না? হ্যাঁ, তাহলে কি আমরা কি বলতে পারবো তাদের ঘনত্বটা বেড়ে যাবে? কারণ কি আমরা জানি ঘনত্ব মানে কি, ঘনত্ব মানে হচ্ছে যে কোনো একটা কতটা পথের অণুগুলা কতটা কাছাকাছি আছে, যার পথগুলা যত কাছাকাছি থাকে তার হচ্ছে বেশি ঘন। তাহলে গ্যাস দেখো তো, যখন তুমি চাপ বাড়াচ্ছ তাহলে যেহেতু তাদের মধ্যে হচ্ছে পরস্পরের দিকে আগমনটা বাড়তেছে, তো তাদের ঘনত্বটা বাড়তেছে সমানুপাতিক হারে। তুমি এখন সিমিলারলি কী করো, উল্টা কাজটা করো, তুমি চাপ কমায় দাও, তাহলে কি হবে, গ্যাসগুলো ছড়ায় যাবে। তো গ্যাসগুলো যদি ছড়া যায় তাহলে তারা কি পরস্পরের সংস্পর্শে থাকবে? কখনোই না। তারা ছোটাছুটি করবে, ছোটাছুটি করার মতো জায়গা পেয়ে গেছে, তো তাদের ঘনত্বটা কমে যাবে। এই জন্য আমরা বুঝি যে চাপ কমালে ঘনত্ব কমবে, চাপ বাড়ালে ঘনত্ব বাড়বে। এই জন্য দেখো এটা আমরা সমানুপাতিক সম্পর্ক আকারে প্রকাশ করছি, এটা মনে রাখবা। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা একটা কিছু কথা আর কি বানাবো। দেখো আমরা বললাম পি ইজ প্রপোর্শনাল টু রো ইজ প্রপোর্শনাল টু পি, তাই না? এই কথাটা আমরা বললাম। তাহলে এখান থেকে কি আমরা এটা বলতে পারবো রো ইকুয়াল টু কে পি? কারণ আমরা জানি যে প্রপোর্শনালের জায়গায় আমরা একটা কনস্ট্যান্ট আর সমান চিহ্ন আনতে পারি। তাহলে এখান থেকে দেখো তো আমরা লিখতে পারি কিনা রো বাই পি ইকুয়াল টু কে। এটা কি বলা যায়? এটা কিন্তু অবশ্যই বলা যায়।
এটা অবশ্যই মনে রাখবা, কেমন? তো এইখান থেকে আমরা একটা সূত্র আগের মতো কন্ডিশন 3-4টা কন্ডিশন দিয়ে কিন্তু আমরা আনতে পারবো, যে হচ্ছে আমি উল্টা করে লিখলাম P1/ρ1 ইকুয়াল টু P2/ρ2। এই সূত্র মনে রাখবা। এটা হচ্ছে, এটা কি বলা হয় বেসিক্যালি বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত। সকলে এটা মনে রাখবা, কেমন? আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের যে মেইন যে পার্ট, মানে হচ্ছে গ্রাফ বয়েলের সূত্রে, সেটা আমরা দেখতে পারবো। বয়েলের সূত্রের গ্রাফ। আচ্ছা, তো হচ্ছে প্রথম যে গ্রাফটা সেটা হবে হচ্ছে আমাদের ভি ভার্সেস সরি ভি ভার্সেস পি গ্রাফ। চলো আমরা ভি ভার্সেস পি গ্রাফটা দেখে নিই। ধরে নিচ্ছি এখানে ভি থাকবে আর এখানে পি থাকবে। আচ্ছা, তোমরা সকলে মনে রাখবা, সবাই মনে রাখবা। তোমরা এখন আমি বলবো যে এটা একটু মুখস্থ রাখতে। যখন হচ্ছে তোমরা উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের কনিক অধ্যায়টা পড়বা, তখন তোমাদের কাছে এটা একদম ইজি হয়ে যাবে। যেহেতু হচ্ছে এখনও তোমরা অনেকে এটা ধরো নাই, যারা তো পড়ে ফেলছে তাদের জন্য তো অনেকই ভালো, আর যারা পড়ো নাই তারা হচ্ছে একটু কষ্ট করে মুখস্থ রাখবা, কেমন? মনে রাখবা ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক অধিবৃত্তাকার লেখচিত্র দেয়। তাহলে দেখো আমরা কিন্তু জানি যে হচ্ছে আমাদের মেইন যে সূত্র ছিল সেটা হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। তাহলে দেখো তুমি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ভি ভার্সেস পি এর ক্ষেত্রে আমরা কি পাবো? এরকম কোন একটা গ্রাফ পাবো অধিবৃত্তাকার, এই যেভাবে গ্রাফটা এরকম হবে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। মনে রাখবা যে ব্যস্তানুপাতিক সম্পর্ক যেগুলো আছে সেগুলো অধিবৃত্তাকার লেখচিত্র দেয়। আচ্ছা, তোমরা অনেকে আমাকে কোশ্চেন করো, যারা হচ্ছে আমার পার্সোনাল স্টুডেন্ট যারা আছে, যে ভাইয়া ইসাক স্যারের বইয়ে অধিবৃত্তাকার লিখছে কিন্তু ইংরেজি দেওয়া রাখছে প্যারাবোলা, মানে কি পরাবৃত্ত। মনে রাখবা অধিবৃত্তের কিন্তু ইংরেজি হচ্ছে হাইপারবোলা, ঠিক আছে? এই সেটটা কিন্তু ইসাক স্যারের বইয়ে একটু ভুল লেখা আছে, হ্যাঁ তোমরা একটু এটা সংশোধন করে নিও, যে অধিবৃত্তাকার যেটা এটা বেসিক্যালি এটা হচ্ছে হাইপারবোলিক শেপ। ওকে, এটা মনে রাখবা। আচ্ছা, এরপর হচ্ছে সেকেন্ড যে আমাদের যে গ্রাফটা সেটা হচ্ছে সেকেন্ড যে গ্রাফটা সেটা হবে 1/p ভার্সেস ভি। চলো আমরা একটু করে ফেলি। ওয়ান বাই পি আর হচ্ছে ভি। আচ্ছা, তোমরা কিন্তু সবাই বয়েলের সূত্র জানো, যে হচ্ছে বয়েলের সূত্রে কী ছিল? এটাই তো, ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। দেখো তো এই যে 1/p এর সাথে এটাকে কিন্তু এখন একটা চিন্তা করতে হবে, কারণ কি এই যে বলেই দেওয়া হয়েছে 1/p, তাহলে এটার সাথে ভি সমানুপাতিক সম্পর্ক না? দেখাই তো যাচ্ছে। তো তোমাদের জন্য আরেকটা নোট, সমানুপাতিক সম্পর্ক মূল বিন্দুর সাথে
সরলরেখা তৈরি করে। তাহলে ভাইয়া কাহিনী কি হবে? কাহিনী হবে এরকম, এই যে দেখো এটা তো মূল বিন্দু, তো মূল বিন্দুর সাথে সরল রেখা তৈরি করবে একটা। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছি। তোমাদের যে কোনো ধরনের কোশ্চেন থাকতেই পারে, থাকলে ওই কোশ্চেনগুলো অবশ্যই কমেন্টে অথবা হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপ সেখানে কিন্তু অবশ্যই জানাবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যে নেক্সট যেটা গ্রাফ, সেটা একটু দেখে নিই। সেটা হচ্ছে 3 নাম্বার যে গ্রাফটা, সেটা হবে ভি ভার্সেস পিভি। আমি হচ্ছে সবগুলো তোমাদের যত ধরনের গ্রাফ আছে আমি দেখাই দিচ্ছি এখানে। সরি, একটু বাঁকা হচ্ছে। আচ্ছা, তো দেখো আমরা কিন্তু কিছুক্ষণ আগে পড়ে আসছি যে পিভি যেটা, পিভি পিভি ইকুয়াল টু কিন্তু কনস্ট্যান্ট ছিল। মানে কি, পিভির মান, পিভির যে মানটা সেটা হচ্ছে অলওয়েজ একটা ধ্রুবক মান। আচ্ছা, যদি আমরা এখানে ভি দিই, এখানে যদি পিভি দিই, তাহলে তোমরা কিন্তু জানোই যে পিভির মান অলওয়েজ একটা কনস্ট্যান্ট আসবে, পিভির মান কখনোই চেঞ্জ হবে না। তাহলে যেহেতু পিভির মান কখনোই চেঞ্জ হচ্ছে না, তাহলে আমরা কি পাবো? এক নির্দিষ্ট মান পাবো না, ধরে নিচ্ছি সেই মানটা মানে এভাবে আসবে, মানটা এই বরাবর থাকবে। তাহলে মানটা যদি এই বরাবর থাকে তাহলে আমরা কি পাবো? এই মানটা কি কখনো চেঞ্জ হবে? কখনোই চেঞ্জ হবে না, তাই আমরা একটা সোজা লাইন পাবো। তুমি দেখো এই যে পিভির মানটা, চলো একটু বুঝে নিই। দেখো পিভির মানটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট, ধরে নিচ্ছি পিভির মানটা এখানে আসে, তাহলে দেখো তো আমি যখন ভি এর মানটা বাড়াবো বা কমাবো, ধরো ভি এর মানটা আমি বাড়াচ্ছি, এই যে এখানে গেলে তো বাড়তেছে, তাহলে ভি এর মান তুমি বাড়তেছে, দেখো তো পিভির মানটা কি মানে পিভির মান কি চেঞ্জ হবে? না, দেখো পিভির মানে এটা ছিল, এটাই কিন্তু আছে। হ্যাঁ, ভি এর মান বাড়তেছে, বাড়ুক, আমার তো ওটা দেখার বিষয় না, আমার কথা পিভির মানটা ঠিক আছে কিনা। হ্যাঁ, পিভির মান এটা ছিল, এটাই আছে, দেখো এই প্রত্যেকটা লাইন বরাবর মান কিন্তু এই যে এক্স এর মানে কিন্তু এটাই হবে, পিভির মান কিন্তু এটাই হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। ওকে, নেক্সট যেটা সেটা হচ্ছে 4 নাম্বার, পিভি ভার্সেস পি। ওকে, সিমিলার ফর পিভি ভার্সেস পি। দেখো আমরা যদি এখানে পিভি দিই আর এখানে যদি পি দিই, তাহলে আমরা কি পাবো? দেখো তো পিভির মানটা কি কখনো চেঞ্জ হবে? পি মানটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। হ্যাঁ, তোমার পি এর ভ্যালুটা চেঞ্জ হতে পারে, স্বাভাবিক, তুমি হচ্ছে চাপ চেঞ্জ করে দাও, বাট পিভির ভ্যালু তো অলওয়েজ একটা কনস্ট্যান্ট আমরা কিন্তু পাইছি। তাহলে পিভির মান যেহেতু অলওয়েজ একটা কনস্ট্যান্ট, তাহলে ওটা নির্দিষ্ট মান থাকবে, সেই মানটা আমরা ধরে নিচ্ছি এই বরাবর থাকবে, সো একটা লাইন থাকবে। আশা করি বুঝতে পারছো। ওকে, নেক্সট যে গ্রাফটা সেটা হচ্ছে পি ভার্সেস ভি ইনভার্স। তোমরা অনেকে এটা দেখে ভয় পাও যে ভাইয়া ভি ইনভার্স এটা আবার কী দিয়ে দিছে, একটু বুঝাই দেন তো। চলো আমরা বুঝে নিই, একদম ইজি। মনে রাখবা, আমি লিখে দিচ্ছি, এখানে যদি পি দিই তাহলে এখানে কী হবে? নিঃসন্দেহে ভি ইনভার্স। মনে রাখবা, ভি ইনভার্স বেসিক্যালি বোঝাচ্ছে 1/v। অনেকে জানো আর কি, যারা জানো না তাদের জন্য ভি ইনভার্স মানে হচ্ছে 1/v, ঠিক আছে? একটু মনে রেখো। তাহলে আমাদেরকে বলা হয়েছে যে পি ভার্সেস 1/v,
এই আমরা কিন্তু জানি, আমরা কিন্তু বয়লের সূত্র জানি যে হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, বা এখান থেকে যদি লেখা যায় পি ইজ প্রপোর্শনাল টু 1/v। তাহলে তুমি দেখো এটার সাথে এটা তো সমানুপাতিক সম্পর্ক, আর আমরা কিন্তু কিছুক্ষণ আগে পড়ে আসছি যে সমানুপাতিক সম্পর্কগুলা মূল বিন্দু থেকে সরলরৈখিক হয়। সো এটা কিন্তু এখানে হবে। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? ওকে, তোমাদের জন্য যে এই যে ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো স্লাইড আমি দিয়ে দিব। হচ্ছে ইউটিউবে যারা যারা দেখবা তারা হচ্ছে কমেন্ট সেকশন অথবা হচ্ছে ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবা। আর হচ্ছে যারা হচ্ছে ফেসবুক থেকে দেখবা ক্লাসগুলো, তাদের জন্য হচ্ছে আমি কমেন্টে দিয়ে দিব। কেমন? তোমরা হচ্ছে অবশ্যই ক্লাসগুলো করবা এবং অবশ্যই চেষ্টা করবা ক্লাসগুলো নোট করার। কেমন? কারণ হচ্ছে কি, যখন তোমরা হচ্ছে পরীক্ষার সময় চলে আসে না, তখন না তোমাদের হাতে যে বইগুলো থাকে, বইগুলো পড়ার সময় থাকে না। তখন তোমাদের হাতের একমাত্র সম্বল হয় হচ্ছে এই তোমাদের নোট খাতাগুলো। ওকে, তো তোমরা সবাই নোট খাতা দেখে দেখে পড়বা, ঠিক আছে? আর নোট করে ফেলবা। আর অবশ্যই তোমরা যে নোট করছো সেই নোটগুলো কিন্তু আমাদের গ্রুপে অবশ্যই ছবি তুলে আমাদেরকে দিবা, ঠিক আছে? আচ্ছা, তো হচ্ছে নেক্সট যে কোশ্চেনটা বা বেসিক্যালি গ্রাফটা, আমি বলবো যে এটা হচ্ছে তোমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা গ্রাফ। কারণ এখান থেকেই ঢাকা ইউনিভার্সিটি বলো, তারপর মেডিকেল বলো, তারপর হচ্ছে আমাদের কি বলা হয় এইচএসসি বলো, এখানে কিন্তু কোশ্চেন আসে। তো চলো আমরা এটা করে ফেলি। তার জন্য আমরা নতুন পেজ নেই, কোশ্চেন সেটা লাগে। চলো, আমাদেরকে কোশ্চেন করে, বুঝছো? এরকম কোশ্চেন করবে। দেখো তুমি কিন্তু ভি আর পি ইনভার্স দিছো, তাহলে কিন্তু আমরা জানি যে মূল বিন্দু থেকে সরলরেখিক হবে, তাই না? আচ্ছা, এখন তোমরা কোশ্চেন করবা, ভাইয়া সরলরেখিক তো হবে বুঝলাম, আপনি এতগুলো টি কেন লিখলেন? আচ্ছা, আমরা কিন্তু বয়েলের সূত্র কিন্তু পড়ছিলাম যে বয়েলের সূত্রটা প্রযোজ্য হচ্ছে শুধুমাত্র নির্দিষ্ট তাপমাত্রায়, তাই না? এখন দেখো তুমি যদি তাপমাত্রা চেঞ্জ করো, তাহলে কি বয়েলের সূত্র চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে। মনে রাখবা বয়েলের সূত্র শুধুমাত্র একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য প্রযোজ্য। আচ্ছা, এখন ধরো একজন কি করলা, ধরো হচ্ছে আমি একটা কাজ করলাম যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে বয়েলের সূত্র অ্যাপ্লাই করলাম, তাহলে সেই সময় আমি একটা নির্দিষ্ট মান পাবো না পিভি এর জন্য? হ্যাঁ, ধরে নিচ্ছি এই যে T1 হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, তো তার জন্য যে আমি একটা গ্রাফ পাবো, সেই গ্রাফটা হচ্ছে এটা। ওকে, কিছুক্ষণ পর আমি কি করলাম, 10 ডিগ্রি না করে 20 ডিগ্রি করলাম, তাহলে 20 ডিগ্রির জন্য বয়েলের সূত্র চেঞ্জ হয়ে আরেকটা গ্রাফ দেখাবে, এটা হচ্ছে ওইটা। 30 ডিগ্রি করলাম, সিমিলার ফর এটা দেখাবে, ঠিক আছে? এখন তোমাদেরকে কোশ্চেন করবে, এটা কিন্তু অনেক আসে এখানে কোশ্চেন করবে। কি কোশ্চেন? কোশ্চেন করবে এখানে তাপমাত্রার ক্রম দেখাও, মানে যে তাপমাত্রাগুলো না, কোনটা তাপমাত্রা বেশি, তাপমাত্রার ক্রম দেখাও, এই ধরনের কোশ্চেন করে। যে হচ্ছে T1 T2 T3 কোনটা থেকে কোনটা বড় এটা দেখাতে পারবে। তো চলো আমরা একটু দেখে নিই কীভাবে এটা করব। ওকে, তুমি যখনই এরকম কিছু দেখবা যে হচ্ছে তোমাদেরকে বলা হচ্ছে যে T1 T2 T2 এমনি করে দেওয়া আছে, তখন তোমরা কোনো একটা নির্দিষ্ট দাগ বরাবর, মানে কোনো একটা নির্দিষ্ট অক্ষ বরাবর দাগ দিবা, যে কোনো। হ্যাঁ, চলো আমি একটু করলে বুঝে যাবা। দেখো, আমি আমি মনে করতেছি এই যে P1 মানে কি বলা হয় পি ইনভার্স, যেটা এ বরাবর হচ্ছে আমি দাগ দেব, এই যে একটা দাগ দিয়ে দিলাম, সমান দাগ দেব। আশা করি তোমরা বুঝতে পারতেছো। যে কোনো, এখন তোমরা অনেকে বলো ভাই তাহলে আমরা ভি বরাবর যদি এভাবে দাগ দিই হবে? অবশ্যই হবে, করো, কোনো সমস্যা নেই। আমার মন চেয়েছে পি পি ইনভার্স দিয়ে দেবো, তাই পি ইনভার্স দিকে দিয়েছি, ঠিক আছে? সিমিলার ফর তোমাদের জন্য। দেখো, ও এখানে কিন্তু ছেদ করছে, এখানে ছেদ করছে, এখানে ছেদ করছে, তাই না? আমরা কিন্তু দেখতে পারতেছি। আচ্ছা, এখন ভাইয়া এখান থেকে ভাইয়া কি কি বের করেন ভাইয়া, বুঝলাম না তো কিছু। আচ্ছা দেখো তো, এখানে যে ছেদ করছে, এইখানে যে ছেদ করছে ভাইয়া, এটা কি ভি এর ভ্যালু না? দেখো তো, এটা কিন্তু ভি এর ভ্যালু না।
তাহলে আমরা কি এটাকে ধরো নাম দিচ্ছি V3, যেহেতু এটা T3। সিমিলারলি এটা আমরা কি V2 বললাম, এটাকে আমরা V1 বললাম। দেখো তো বুঝতে পারছো কিনা? দেখো আমরা কিন্তু জানি, আমরা ছোটোবেলা যারা গ্রাফ নিয়ে পড়াশোনা করছি আমরা জানি এটাকে এক্স অক্ষ বলে, এটাকে ওয়াই অক্ষ বলে, তাই না? তাহলে আমরা জানি যে হচ্ছে এক্স অক্ষের মানে ওয়াই অক্ষের সমান্তরালে এক্স এর মান কিন্তু কনস্ট্যান্ট। এই যে দেখো এখানে কিন্তু এক্স এর প্রত্যেকটা মান কিন্তু এইটাই। আচ্ছা ফাইন, তাহলে আমরা যখন উপরে উঠতেছি, উপরে ওঠা মানে কি ওয়াই অক্ষ বরাবর যাওয়া, তাহলে দেখো উপরে উঠে এখানে আসছে, তাহলে এটা কি ওয়াই এর মান না? ওয়াই কি ভি, তাহলে এটা V3, এটার জন্য V2, এর জন্য V1। আশা করি বুঝতে পারছি। ওকে, এখন হচ্ছে আমাদের যে জিনিসটা লাগবে, আমরা কিন্তু কিছুক্ষণ আগে একটা সূত্র দেখে আসছি, পিভি ইকুয়াল টু এনআরটি, তাই না? আচ্ছা দেখো তো এখানে কি আমরা এরকম কিছু করতে পারবো? দেখো তো আমরা করতে পারবো কিনা। আমি কি করলাম, এই পিটাকে জাস্ট অনলি এখানে নিয়ে আসলাম, তো পি ইনভার্স লিখলাম। আচ্ছা দেখো তো তুমি কিন্তু এই যে পি বরাবর টানছো, তাহলে কি আমরা বলতে পারবো এখানে পি এর সবগুলো মান একই সমান? তাহলে দেখো তো এটা কিন্তু একটা কনস্ট্যান্ট হয়ে গেল না, এই ভ্যালুটা কিন্তু একটা কনস্ট্যান্ট হয়ে গেল। আমরা বাই দ্য ওয়ে তোমরা অনেকেই জিজ্ঞেস করবা আর কি, আর হচ্ছে একটা ধ্রুবক, এটা মনে রাখো, আর এন হচ্ছে মূল সংখ্যা, এটা কিন্তু একটা ধ্রুবক। আমরা কিন্তু বলছি যে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য, তাহলে এন এর মানটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে কি আমরা বলতে পারবো এই এন আর আর পি ইনভার্স যেটা সম্পূর্ণ একটা কনস্ট্যান্ট, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট। আশা করি বুঝতে পারছি। তাহলে যদি এটা একটা কনস্ট্যান্ট হয় তাহলে কি আমরা এর জায়গায় এটা লিখতে পারবো? আমরা কিন্তু জানি ভি ইজ প্রপোর্শনাল টু টি লিখা যাবে, কারণ আমরা জানি কনস্ট্যান্ট এবং সমান চিহ্নকে সরে আমরা সমান চিহ্ন কী বলা হয় সমানুপাতিক চিহ্ন আনতে পারবো। তাহলে এখান থেকে দেখো আমরা কিন্তু বলছি কিছুক্ষণ আগে কিন্তু আমরা বলছি যে সকল সমানুপাতিক সম্পর্ক মূল বিন্দু থেকে সরলরৈখিক দেয়, গ্রাফ দেয়। দেখো তাই কিন্তু প্রুফ পেয়ে গেছো, তাই না? আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, যেটা আমরা এখানে বলবো, দেখো এখানে কি বলা হয়েছে, ভি ইজ প্রপোর্শনাল টু টি, মানে কি যদি আমাদের ভি বাড়ে তাহলে টি বাড়বে, যদি ভি কমে দেন টি কমবে, তাই না? তাহলে এখন তুমি দেখো, তুমি কিন্তু সবাই বলতে পারবে এখানে V1 V2 V3 কোনটা বড়? অবশ্যই V1 বড়, এরপরে V2 বড়, এরপরে V3। তাহলে আমরা বলতেই পারতেছি যে আমরা দেখতেছি যে ভি বাড়লে টি বাড়বে, তাহলে আমাদের বলতে পারবো T1 বড় সবচেয়ে, T2 বড়, তারপরে T3। বেসিক্যালি এটি আমাদের কাছে জানতে চাইছে যে তাপমাত্রা ক্রমলিখ, তো আমাদের অ্যান্সারটা হবে বেসিক্যালি এটা এটা। আশা করি বুঝতে পারছি। তোমাদের যদি কঠিন লেগে থাকে অবশ্যই আমি বলবো এই যে যেই পার্টটুকু পড়াইলাম এটি একটু আবার দেখো, দেখবে একদম ইজি হয়ে গেছে কেমন। আর এই ধরনের ম্যাথ কিন্তু আসে, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের জন্য হচ্ছে আমি একটা বোম্বাস্টিক স্লাইড রেডি করছি বলা যায়। এটা হচ্ছে রেফারেন্স হচ্ছে ইসাক স্যারের বই, ইসাক স্যারের বইয়ে এটা আছে। একটা চিত্রের মধ্যেই তোমার হচ্ছে সবগুলা মানে বয়েলের যে সূত্রগুলো, বয়েলের সূত্রে সবগুলা গ্রাফ দেওয়া আছে। সো এটা 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সবাই এটা উঠায় রাখবা। ওকে, তো চলো আমরা কিছু ম্যাথ করি এখন, ঠিক আছে? চলো কিছু ম্যাথ করি, একদম ইজি ইজি ম্যাথ। হ্যাঁ দেখবে একদম মানে তোমরা যদি ক্লাসগুলো মানে আগে ক্লাসগুলো যদি বুঝে থাকো তাহলে এই ম্যাথগুলো তোমাদের জন্য সবচেয়ে ইজি হবে। হ্যাঁ, তো চলো আমরা সবচেয়ে সহজ যে জিনিসটা সেটাতে শুরু করি। আচ্ছা, আইইউটিতে একটা ম্যাথ আসছিল। আইওটি, আচ্ছা তোমাদের যারা হচ্ছে আইওটিকে চেনো না, আইওটি হচ্ছে বাংলাদেশের একটা অন্যতম বিখ্যাত একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, গাজীপুর অবস্থিত, এবং হচ্ছে এটা ইন্টারন্যাশনাল একটা ইউনিভার্সিটি। হ্যাঁ, তো ইন্টারন্যাশনাল যেহেতু একটা ইউনিভার্সিটি, তো ওখানে এই কোশ্চেনগুলো ইংরেজিতেই হয়। তো হচ্ছে আমি তোমাদেরকে বাংলায় বলে দিচ্ছি। তো সেখানে একটা কোশ্চেন আসছিল 23-24 সেশনে, বলছিল হুইচ ইজ নট এ ফান্ডামেন্টাল পোস্টুলেট অফ গ্যাস মলিকিউল। মানে কি গ্যাস মলিকিউল মানে কি হচ্ছে গ্যাসের যে অণুগুলা, সেই সব গ্যাসের যে অণুগুলা তাদের মৌলিক স্বীকার্য নিচের কোনটা না। মানে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য, মোট কথা আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যই হচ্ছে গ্যাসের অণুগুলোর মৌলিক স্বীকার্য। তাহলে তোমরা চলো আমরা একটু পড়ি কী বলা হয়েছে। মলিকিউলস আর অলওয়েজ ইন মোশন, মানে কি অণুগুলো সবসময় একটা নির্দিষ্ট গতির মধ্যে থাকবে।
আচ্ছা তোমরা তো সবাই জানো যে গ্যাসের অণুগুলো ছোটাছুটি করে, তাই না? তাহলে তো অবশ্যই থাকবে, তো এটা তো রাইট, এ তো হবে না, তাই না? আমাদেরকে বলছে কোনটা না, সো এটা কিন্তু বাদ গেল। পরে বলা হয়েছে মলিকিউলস অফ গ্যাসেস আর পয়েন্ট ম্যাস অফ আইডিয়াল ইলাস্টিক শেফিয়ার। মানে কি বলা হয়েছে যে গ্যাসের যে মলিকিউলসগুলো আছে, অণুগুলো আছে, তারা হচ্ছে পয়েন্ট ম্যাস, মানে কি বিন্দু ভর। পয়েন্ট মাস শব্দের অর্থ হচ্ছে বিন্দু ভর, এটা মনে রেখো। আচ্ছা আমি যখন গ্যাসগুলোকে দেখাইছি তখন কিন্তু আমি এভাবে দেখাইছি না, দেখো তো এগুলো কি একটা বিন্দু না? মনে রাখবা আদর্শ গ্যাসের প্রত্যেকটা তোমার যে গ্যাসের অণু এগুলোর কিন্তু এক একটা বিন্দু ভর হয়, ঠিক আছে? আচ্ছা তা বলছে কি পয়েন্ট ম্যাস অফ আইডিয়াল ইলাস্টিক শেফিয়ার। মনে রাখবা প্রত্যেকটা এই যে অণুগুলো না, এদের মধ্যে কিন্তু আকর্ষণ বিকর্ষণ নাই, কিন্তু এরা কিন্তু একে অপরের সাথে ধাক্কা খেয়ে কিন্তু এদিক ওদিকে আবার চলে যায়। তাহলে আমরা কিন্তু বলবো তারা কিন্তু ইলাস্টিক। আর শেফিয়ার মানে হচ্ছে গোলাকার, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি, তারা কিন্তু ইলাস্টিক। আমরা জানি ইলাস্টিক যে রাবারগুলো সেগুলো কিন্তু একটা একটা সাথে ধাক্কা খেয়ে কিন্তু এদিক ওদিক চলে যেতে পারে, সিমিলার ফর এই আমাদের গ্যাসের মলিকিউলগুলো। আশা করি বুঝতে পারছি। পরে বলা হয়েছে কি ভেলোসিটি অফ মলিকিউলস ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার। আচ্ছা আমরা কিন্তু কিছুক্ষণ আগে বললাম যে তাপমাত্রা বাড়ালে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বেড়ে যায়, অভ্যন্তরীণ শক্তি বাড়লে কিন্তু গ্যাসের ছোটাছুটি বেড়ে যায়। তাহলে কিন্তু এটাও কিন্তু সঠিক যে ভেলোসিটি অফ মলিকিউলস ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার। ওকে, ডি নাম্বার কি বলা হয়েছে গ্যাস মলিকিউলস আর আনএবল টু মুভ ফ্রিলি অল ওভার দ্য ভলিউম অফ দ্য কন্টেইনার। মানে কি বলা হয়েছে তুমি যে কন্টেইনারে বা তুমি যে ঘরের মধ্যে গ্যাসের অণুগুলোকে ছেড়ে দেবা, সেখানে পুরা ঘর জুড়ে গ্যাসগুলা তোমার হচ্ছে ফ্রিলি স্বাধীনভাবে নড়তে পারবে না। তো আমরা তো জানি যে একটা ঘরের মধ্যে যে গ্যাস ছেড়ে দেয় এটা একদম স্বাধীনভাবে সব দিকে ছড়া ছিটে যাবে। সো এটা কিন্তু ভুল, সো আমাদের অ্যান্সার এটা হবে। আশা করি বুঝতে পারছি। ওকে, আইওটিতে আরেকটা ম্যাথ আসছিল, সেটা কি সেখানে বলা হয়েছে কম্পেয়ার টু দ্য ইনিশিয়াল ভ্যালু হোয়াট ইজ দ্য রেজাল্টিং প্রেশারকে আমরা ধরে নিচ্ছি P2। হোয়াট ইজ দ্য রেজাল্টিং প্রেশার ফর অ্যান আইডিয়াল গ্যাস দ্যাট ইজ কম্প্রেসড আইসোথার্মালি। দেখো আইসোথার্মালি মানে কি টেম্পারেচার কনস্ট্যান্ট, মানে কি বয়েল, বুঝে যাচ্ছে? বয়েল, আমরা বয়েল ইউজ করবো। আইসোথার্মাল কথা মানে হচ্ছে বয়েলড, হ্যাঁ। আচ্ছা আইসোথার্মালি তোমার হচ্ছে 1/3 হয়ে যাবে ভলিউমটা এর, তোমার হচ্ছে পূর্বের তুলনায় 1/3 হয়ে যাবে। মানে কি ধরি, চলো না ম্যাথটা সলিউশন করে ফেলি। ধরি ইনিশিয়ালে মানে প্রথমে ভলিউম ছিল V1, প্রেশার ছিল P1, ফাইনালে ভলিউম হয়ে যাবে V2, প্রেশার হয়ে যাবে P2। ওকে, তো হচ্ছে আমাদেরকে বলা হয়েছে যে V2 যেটা মানে হচ্ছে ফাইনাল যে ভলিউমটা সেটা হবে এই যে দেখো 1/3 অফ ইনিশিয়াল ভলিউম। তো আমাদেরকে বলছে যে তোমাকে কম্পেয়ার করতে হবে প্রেশারটা, ফাইনাল প্রেশারটাকে কম্পেয়ার করতে হবে ইনিশিয়াল প্রেশারের সাথে। মানে কি চলো আমরা এখন বয়েলের সূত্র ইউজ করি, তাহলে আমরা নিজেরা বুঝতে পারবো। বয়েলের সূত্রে কি বলা হয়েছে P1 V1 P2 V2। আমাদের কিন্তু এখানে P2 ভ্যালুটা চাইছে, তাহলে আমরা কি করব P2টাকে এক সাইডে রাখি আর বাদ বাকি সরাই দিই P1 V1 ডিভাইড বাই V2। তাহলে দেখো তো এখানে P1 এর মানটা কিন্তু P1 আমরা জানি না, তাহলে P1 রেখে দিই। V1 এর মানটা আমরা জানি না, কিন্তু V2 এর মানটা কিন্তু আমরা জানি, সেটা কি 1/3 V1, তাই না? দেখো V1 কাটাকাটি যায়, তাহলে কি লেখা যায় এখান থেকে? লেখা যায় হচ্ছে 1/3 যেটা সেটা কিন্তু উল্টাই যাবে, বুঝছো? এটা কিন্তু উল্টাই যাবে, তাহলে উল্টে গেলে কি লেখা যায় 3P1। আমাদের কিন্তু এটাই চাইছে যে হচ্ছে 3P1। মানে কি আমাদেরকে তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারবো P2 ইকুয়াল টু 3P1। আমাদের কাছে এটাই চাইছে, বলছে কি যে হচ্ছে কম্পেয়ার করো ইনিশিয়াল ভ্যালুর সাথে। দেখো ইনিশিয়াল ভ্যালু ছিল P1, তার সাথে হচ্ছে আমাদের P2 যেটা মানে ফাইনাল যেটা, তাকে কম্পেয়ার করবো। কীভাবে কম্পেয়ার করবো? যে সেটা হবে ইনিশিয়াল প্রেশারের 3 গুণ। এই যে দেখো 3 টাইম লার্জার, বি নাম্বার যে অপশনটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এখানে উত্তর দেওয়া ছিল, আমি কিন্তু উত্তরটাকে ঢেকে দিচ্ছি। চলো আমরা দেখে নিই উত্তরটা হয়েছে কিনা। দেখো উত্তর কিন্তু বি হয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, আমরা এখন নেক্সট ইজি কিছু হচ্ছে ম্যাথ করে ফেলি। চলো, এখানে একটা ম্যাথ দেওয়া হয়েছে,
কি ম্যাথ? এটা হচ্ছে তোমাদের সিকিউরিটি আসছে 22-23 সেশনে। তো চলো আমরা এটা করে ফেলি। বলছে কি একটি অক্সিজেন সিলিন্ডারের আয়তন 10 × 10⁵ সিসি বা সেন্টিমিটার কিউব এবং এতে 300 বায়ুমণ্ডলের চাপে অক্সিজেন ভর্তি আছে। খুবই ভালো, কিছুটাই ব্যবহার করা হয়েছে। আচ্ছা তোমরা নিজেরা বলো তো, যদি আমি কিছু গ্যাস যদি বের করে নেই তাহলে কি গ্যাসের চাপটা কমে যাবে না? কারণ গ্যাসের যে চাপটা সেটা তো নির্ভর করে গ্যাসের কতটুকু আছে তার উপর, সেটা তো এখানে কমে গেছে। তাহলে আমরা বলবো কিছুটা ব্যবহারের পর দেখা গেল যে চাপ 200 হয়ে গেছে। দেখো আগে ছিল 300, এখন হচ্ছে 200। বলছি ব্যবহৃত অক্সিজেনের আয়তন কত। চলো আমরা দেখো এখানে দেখো তাপমাত্রা নিয়ে কিছু বলা হয়েছে, মনে রাখবা তাপমাত্রা নিয়ে যদি কিছু বলা না হয়ে থাকে তাহলে এটা বয়লের সূত্র ইউজ করবো। তাহলে চলো দেখো আমাদের ভি ইনিশিয়াল কী দেওয়া আছে, 10 × 10⁵ সেন্টিমিটার কিউব, যেটাকে আমরা সিসি বলি। P1 দেওয়া আছে 300 ATM, পিটি দেওয়া আছে 200 ATM, V2 চাইছে, মানে V2 লাগবে আর কি, বের করা লাগবে। কীভাবে করবো? বয়লের সূত্র আমরা জানি, P1 V1 P2 V2। তাহলে এখান থেকে দেখো আমরা V2টা ইজিলি বের করতে পারবো কি, P1 V1 / P2। তো এখান থেকে কী লেখা যায়, P1 = কী লেখা যায়, P1 লেখা যায় 300, V1 কী লেখা যাবে, V1 লেখা যাবে হচ্ছে 10 × 10⁵ ডিভাইডেড বাই P2 কি ছিল 200। দেখো তো কাটাকাটি করো, দেখো এখানে হচ্ছে 0 0 0 0 কাটাকাটি যায়, পরে 2-এর সাথে 10 কাটাকাটি 5 থাকে, তো 3×5 হয় 15, 15 × 10⁵। এটা আমরা পাইছি। একক কী ছিল? সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে কি, দেখো তুমি যখন গ্যাসটাকে বের করছো, গ্যাস বের করার পরে আমার হচ্ছে আয়তনটা তো অবশ্যই চেঞ্জ হবে, কারণ তুমি গ্যাস বের করে ফেলছো, তাই না? তাহলে গ্যাস বের করার পর আয়তন যে চেঞ্জ হয়েছে সে মানে পরবর্তী যে আয়তন সেটা তুমি পেয়ে গেছো। এখন আমার কথা বলো, এখন তোমরা নিজেরা কিন্তু চিন্তা করতে পারবা ফাইনাল যে আয়তনটা এবং ইনিশিয়াল যে আয়তনটা ছিল তাদের যদি বিয়োগ করে দিই তাহলে আমরা যতটুকু ব্যবহার করছি সেটা পেয়ে যাব না? তো সেটাই আমরা এখন বের করব। দেখো তাহলে আমরা কি বলে লিখব, যে ব্যবহৃত আয়তন V2 - V1 ইকুয়াল টু লেখা যায় কি 15 × 10⁵ মাইনাস 10 × 10⁵। তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা, কেমন? এটা অ্যান্সার আসবে 5 × 10⁵ সিসি বা সিসি বা, আচ্ছা দেখো তোমরা অনেকে ভুলে যাও, হ্যাঁ সিসি আর সেন্টিমিটার কিউব কি সেম, মনে রাখবা। দেখো সেন্টিমিটার কিউব এটাকে কি আমরা কি বলবা, এটাকে আমরা বলবো হচ্ছে কিউবিক সেন্টিমিটার। তো কিউবিক সেন্টিমিটারের সি আর সেন্টিমিটারের সিসি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। সো এটা অ্যান্সার হচ্ছে 5 × 10⁵ সিসি। এখন তোমরা খেয়াল করবা এখানে কিন্তু লিটার এককে দেওয়া আছে, তাহলে কিন্তু আমাদের সিসি একক দিলে হবে না। তাহলে ভাই কি করব, এটাকে আমরা কনভার্ট করব। আচ্ছা চলো আমরা দেখে নিই। মনে রাখবা অন্য কালি ইউজ করি। মনে রাখবা 1 লিটার ইকুয়াল টু 1000 মিলিলিটার, আর 1000 মিলিলিটার এগুলো লেখা যায় 1000 সিসি। এটা কখনো ভোলা যাবে না, ঠিক আছে? তাহলে তুমি দেখো এখান থেকে তুমি লিখতে পারো, এটা কিন্তু সবসময় রাখবা, এটা কিন্তু একদমই ভোলা যাবে না। তোমাদের এই অধ্যায়ের জন্য এই যে কনভার্সনগুলো যেগুলো মানে রূপান্তরগুলো এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওকে আচ্ছা, তো দেখো এখান থেকে আমরা কি করব, আমরা জানি হচ্ছে তোমার 1000 সিসিতে 1 লিটার। তাহলে দেখো তো এখান থেকে তুমি যদি 1000 সিসি বের করতে পারো তার জায়গায় তুমি 1 লিটার লিখতে পারবা? অবশ্যই পারবা। তাহলে দেখো এখান থেকে আমি যদি চলে আসি এখানে নিচে, যে 5 × 10⁻² × 10⁻³ মানে কি 1000 সিসি। তো আমরা এখান থেকে এটা লিখতে পারবো 500 লিটার লিখতে পারবো কি? দেখো 10⁻² মানে কি 100, 5 5 500, আর এতে 1 লিটার হয়ে গেল। তোমরা যদি না বুঝে থাকো তোমরা ক্যালকুলেটর ইউজ করবে, হ্যাঁ আমি তো হাতে করলাম। তাহলে এটা অ্যান্সার হবে 500 লিটার। তো চলো এটা দেখো এখানেও কিন্তু একটা অ্যান্সার ছিল, সেটাকে আমরা একটু দেখি।
আমি এটা আবার, এটা হচ্ছে আমি আবার ডিসক্রাইব করবো, কোনো সমস্যা নেই। দেখো আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে গেছে। ওকে, তো হচ্ছে চলো আমরা একটু আবার ডিসক্রাইব করি। আমাদেরকে বলা হয়েছে একটা সিলিন্ডারে কিছু পরিমাণে গ্যাস আছে যার আয়তন এবং চাপ দেওয়া আছে। তো তুমি কিছু একটা চাপ, তুমি গ্যাস বের করে নিছো, তাহলে তুমি গ্যাস বের করে নেওয়ার পরে তো অবশ্যই তার চাপটা কমে যাবে, তো চাপ কমে গেছে। তো চাপ যেহেতু কমে গেছে তাহলে আয়তন বাড়বে, তো আয়তনটাও বেড়ে গেছে, সেটা আমরা বের করছি। আমরা জানি যে হচ্ছে সিলিন্ডারে যতটুকু আয়তন বাড়ছে এবং আগে যতটুকু ছিল তাদের বিয়োগফলই হচ্ছে আমি কতটুকু ব্যবহার করছি, বেসিক্যালি এটাই করছি। আর এখানে একটা কনভার্সন, ছোটোখাটো কনভার্সন আমি দেখাইছি। হ্যাঁ, আচ্ছা, আশা করি তোমরা এখন বুঝতে পারছো। তো চলো নেক্সট যে ম্যাথটা, সেটা হচ্ছে এই যে ম্যাথটা, আমি চাই তোমরা এই ম্যাথটা এক্সাম্পল করবা, একদম সিমিলার লেভেলের ম্যাথ, এটা এক্সাম্পল থাকবে। আচ্ছা, আমাদের গ্রাফ থেকে এইচএসসিতে কিছু কোশ্চেন আসে, চলো আমরা একটু দেখে নিই। এখানে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট করে গ্যাসের জন্য কোন লেখচিত্র প্রযোজ্য? দেখো স্থির তাপমাত্রা মানে কি? বয়েল। তো বয়েলের জন্য কোনটা, কোন সূত্র প্রযোজ্য? দেখো এটা কিন্তু অনেকবার আসছে। তো আমরা জানি বয়েলের সূত্রের জন্য দেখো পিভি, পিভি মানটা কিন্তু কনস্ট্যান্ট। তা পিভি মানটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এই মান কখনো চেঞ্জ হবে না। দেখো এখানে কিন্তু চেঞ্জ করছে, তো এটা হবে না। এখানে দেখো পিভি, পিভি কি সমানুপাতিক? কখনোই না, ব্যস্তানুপাতিক, তো এখানে তো এটা হবেই না। আচ্ছা, পিভি তো ব্যস্তানুপাতিক, তাহলে এখানে সমান চিহ্ন কীভাবে আসে? তো ইম্পসিবল, সো অ্যান্সার হবে কিন্তু এটা। ওকে, তোমরা যদি এটা যারা যারা বুঝতে পারো না তারা একটু একটু ব্যাকে যাও, দেখবা পেয়ে যাবা, আমি কিন্তু বলে দিয়েছি। ওকে, নেক্সট, তাপমাত্রা স্থির থাকলে আয়তন ও চাপের সম্পর্ক কোনটা মানে প্রকাশ করে? দেখো তাপমাত্রা স্থির, বয়েল, তাহলে আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক কী ছিল? ব্যস্তানুপাতিক। আর আমি কিন্তু বলছি ব্যস্তানুপাতিক সম্পর্ক তোমার হচ্ছে কি বলা হয়, অধিবৃত্ত দেখায়। তাহলে এই যে একটা অধিবৃত্ত পেয়ে গেছি, সো এটা অ্যান্সার হবে। পরে কি বলছে দেখো, 1/p v, আমরা কিন্তু বলছি যে 1/p-র সাথে v কিন্তু তোমার হচ্ছে একটা সরল রেখা গঠন করবে, কারণ কি সমানুপাতিক, সো এটাও হবে। পরে দেখো কি বলছে, পিভি পি, তা আমরা জানি পিভি একটা কনস্ট্যান্ট ভ্যালু, দেখো এখানে কিন্তু মানটা কনস্ট্যান্ট, সো এটাও কিন্তু হবে। সো এটা অ্যান্সার হবে 1 2 3। আশা করি বুঝতে পারছো। ওকে, এরপর হচ্ছে বেশ কিছু ম্যাথ আছে, সেগুলো হচ্ছে আমরা করব এখন, ছোট ছোট ম্যাথ। এই যে বুয়েটের একটা ম্যাথ আসছিল, তো চলো বুয়েটের এই ম্যাথটা করি, এই ম্যাথের আন্ডারে প্রত্যেকটা করে ফেলবো। বেশি কষ্ট হচ্ছে পিরিয়ডের জন্য? ঘুমাবা? ঘুম আসতেছে? তো এখানে একটা বুয়েটের ম্যাথ আছে, তো চলো বুয়েটের ম্যাথটা আমরা করে ফেলি। সলিউশন বলছে কি, হ্রদের তলদেশে অবস্থানরত একটি বেলুনের আয়তন ভূপৃষ্ঠে 8 গুণ হয়। আচ্ছা, তোমরা কিন্তু সবাই জানো যে হচ্ছে পানির নিচে কিন্তু চাপ কিন্তু বেশি হয়। তোমরা হচ্ছে যারা যারা হচ্ছে কক্সবাজার সমুদ্র তে হচ্ছে বন্দরে ঘুরতে গেছো, তারা আবার একটু ড্রাইভের হচ্ছে যাদের হচ্ছে একটু ইচ্ছা আছে, তারা অবশ্যই এটা ফিল করতে পারবা যে পানির নিচে কিন্তু অবশ্যই চাপটা বেড়ে যায়। মনে রাখবা পানির নিচে চাপ হয় কি জানো? পানির নিচে চাপ হবে, দেখো আমাদের কিন্তু এই যে সারাউন্ডিং মানে হচ্ছে আমরা যেখানে বসবাস করতেছি, এই যে পরিবেশ, এখানে কিন্তু একটা চাপ আছে যেটাকে আমরা বলি পি অ্যাটমসফিয়ার। তো এই যে পি অ্যাটমসফিয়ার, এটাকে আমরা পি এ দ্বারা প্রকাশ করি। এই যে পি এ, এটা হচ্ছে বাতাসের চাপ, বুঝতে পারছো? বাতাসের চাপ, বাতাসের চাপ বা পরিবেশের চাপ একই কথা। মনে রাখবা পানির নিচে যে চাপ হয় সেটা হয় এই যে পরিবেশের চাপ যোগ এইচ রো জি। এখানে এইচ হচ্ছে গভীরতা, নদীর গভীরতা, রো হচ্ছে
ঘনত্ব, মানে পুকুরটা যা দ্বারা তৈরি, পানি দ্বারা তৈরি, তো পানির ঘনত্ব কত হয় আমরা জানি 1000। আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝছো? তাহলে দেখো, আমরা জানি বাতাসে শুধুমাত্র P1 না Pa আছে, কিন্তু পানির নিচে যাও দেখো পি এর সাথে আবার এইচ রো জি যোগ হয়েছে, এই জন্যই কিন্তু পানির নিচে চাপ কিন্তু বেশি হয়। আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, তো চলো এই ম্যাথটা করে ফেলি। তো বলছে কি, হ্রদের তলদেশে অবস্থানরত একটি বেলুনের আয়তন ভূপৃষ্ঠে 8 গুণ হয়ে গেছে। তাহলে হ্রদের গভীরতা কত? আচ্ছা দেখো, এখানে তাপমাত্রা নিয়ে কিছু বলা হয়েছে? কিচ্ছু বলে নাই। আমরা কিন্তু বলছি তাপমাত্রা নিয়ে কিছু বলে নাই, মানে কি বয়লের সূত্র। দেখো এখানে কি তাপমাত্রা নিয়ে কিছু বলা হয়েছে? যেহেতু তাপমাত্রা নিয়ে কিছু বলা হয়নি, তাই কিন্তু এটা বয়লের সূত্র। আচ্ছা এখন কি বলছে দেখো, আমরা ধরে নিচ্ছি P1 যেটা, সেটা হচ্ছে তোমার হচ্ছে পরিবেশেরটা। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখবো PA, তাই না? VA লিখে দিচ্ছি অ্যাটমসফিয়ারের জন্য। P2 এর জন্য কি লিখবো? P2 এর জন্য মাস্ট বি আমরা এটা লিখবো। দেখো তো বুঝতে পারছো কিনা। আর V2 আশা করি বুঝতে পারতেছো। তো দেখো নি কি বলছে, তো হ্রদের তলদেশে অবস্থানরত একটি বেলুনের আয়তন ভূপৃষ্ঠে 8 গুণ হয়। তাহলে ভূপৃষ্ঠের আয়তন হচ্ছে এটা, তাহলে কি VA হচ্ছে ভূপৃষ্ঠের আয়তন, সেটা কি হইতেছে হ্রদের তলদেশে অবস্থানরত আয়তন কত ছিল V2, তাহলে তার 8 গুণ। দেখো আমরা কিন্তু সব ডিসক্রাইব করলাম, তাহলে এখান থেকে এটা লেখা যায় PA ইন্টু 8V2 ইন্টু PA প্লাস H PA প্লাস প্লাস H রোজি ইন্টু V2। দেখো তো এখানে V2 আর V2 কাটাকাটি যায়, কারণ উভয় পক্ষে গুণ আছে। তো এখান থেকে কী লেখা যায় 8PA, এখান থেকে লিখতে পারবা PA প্লাস H রোজি। আমাদের কিন্তু এইচ এর মানটা চাইছে, সো এখান থেকে আমরা যদি ডাইরেক্ট করতে চাই, দেখো PAটা কিন্তু এদিক চলে আসবে, তাহলে আমরা লিখবো H রোজি ইকুয়াল টু 7PA। তো এখান থেকে দেখো কি লেখা যায়, এইচ এর মানটা চাইছে, তাহলে লেখা যায় 7PA ডিভাইড বাই রোজি। তো তোমাদের যাদের যাদের ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর ইউজ করবা যে 7P এর ভ্যালু কিন্তু এইখানে দেওয়া আছে, এই যে মানটা। আর রো এর ভ্যালু হচ্ছে 1000 আমরা জানি, আর 9.8। সো এটার অ্যান্সারটা বের করবা এবং হচ্ছে দাগায় ফেলবা। ঠিক আছে, এটা তোমাদের জন্য টাস্ক আমরা দিয়ে রাখলাম, এটা করে ফেলবা, এখানে একটা ভ্যালু আসবে। আশা করি বুঝতে পারছো। দেখো মনে রাখবা, তোমাদের এইচএসসিতে না এরকম কোশ্চেনই আসে, এই যে বুয়েটে যে ম্যাথটা আসছে এরকমই ধরনের কোশ্চেন আসে, বুঝছো? একদমই ইজি কোশ্চেন আসে। চলো দেখে নিই। দেখো এই যে একই কথা, দেখো কোনো হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ুর বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়। হ্রদের পৃষ্ঠের বায়ুমণ্ডলের চাপ স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপের সমান এবং হ্রদের পানির উষ্ণতা ধ্রুবক হলে হ্রদের গভীরতা কত? রুয়েটে দেখছো সিকিউরিটিরা আসছে বেশ কয়েকবার। চলো এই ম্যাথটা করে ফেলি, এবং এর আন্ডারে যেসব ম্যাথ আছে সব কিন্তু আমরা ইজিলি করবো। হ্যাঁ চলো দেখো কি বলা হয়েছে, হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ুর বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়েছে। দেখো ব্যাস আমরা D1 দ্বারা প্রকাশ করি, D2 দ্বারা প্রকাশ করি, তাহলে দেখো নদীর গভীরে ধরে দিচ্ছি নদীর গভীরে হচ্ছে D1, ঠিক আছে? আর উপরিতলে নদীর উপরিতলে, হ্যাঁ নদীর উপরিতলে হচ্ছে D2। তো শর্ত মতে কী বলছে দেখো, হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসে বায়ুর বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়ে গেছে, তাই না? তাহলে আমরা বলতে পারবো উপরিতলে যেটা সেটা হচ্ছে D2 ইকুয়াল টু 2 ইন্টু D1, কারণ কি গভীর থেকে উপরে যখন গেছে দ্বিগুণ হয়ে গেছে, তাই লিখলাম। ওকে, আচ্ছা
তো হ্রদের পৃষ্ঠে মানে কি পরিবেশে, পানির পৃষ্ঠায়, উপরে পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপের সমান, মানে কি পিএ। তোমরা কিন্তু পি এর ভ্যালুটা মুখস্থ রাখবা। এবং হ্রদের পানির উষ্ণতা ধ্রুবক, দেখো তাপমাত্রা ধ্রুবক, তাহলে কি বয়েলের সূত্র। আর কি লাগে, চলো বয়েলের সূত্র অ্যাপ্লাই করি। বয়েল P1 V1 P2 V2। এখন তোমরা কোশ্চেন করবো ভাই এখন তো আয়তন নাই, তাহলে কি করব। আচ্ছা দেখো তো, নদীর গভীরে কিন্তু আমরা D1 ধরছি, তাহলে এখানে লিখবো P1, এর জন্য হবে P2। আচ্ছা এখন তো ভাই আয়তন তো দেওয়া নাই ভাই, তাহলে কি করব। আচ্ছা এটা কিন্তু একটা বায়ুর বুদবুদ কিন্তু এরকম গোল হয়, তাই না? তো আমরা জানি একটা গোলকের আয়তন কত হয়, 4/3 পাই আর কিউব। এটা কিন্তু মনে রাখবা, পাই আর কিউব। আর এখানে হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারবো কি, P1 ইন্টু 4/3 পাই ইন্টু আর কিউব। না দেখো আর কিউব, আর মানে কি ব্যাসার্ধ, আমরা কিন্তু জানি ব্যাসার্ধ মানে কি ব্যাসের অর্ধ। ঠিক আছে, এটা কিন্তু সূত্র ছিল। তাহলে এখান থেকে এটা লিখতে পারবো D1/2 কিউব। আর এর জায়গায় লিখছি, সিম্পলি আর এর জায়গায় কথা লিখে দিছি। সিমিলার ফর P2 ইন্টু 4/3 পাই আর কিউব, মানে কি D2/2 হোল কিউব। ঠিক আছে, তাহলে দেখো 4/3 পাই কাটাকাটি যায়, তো এখান থেকে দেখো কি লেখা যায় আবার, এই যে 2 এর উপরে কিউব আছে, তাহলে এটা কাটাকাটি যায়, লেখা যায় কিন্তু। তাহলে দেখো তো আমরা কি লিখতে পারবো, P1 ইন্টু D1 কিউব ইকুয়াল টু P2 ইন্টু D2 কিউব। পাইছি? তাহলে দেখো এখান থেকে আমাদের কি কি লাগবে। P1টা কি ছিল, নদীর গভীরে, তাহলে নদীর গভীরে চাপ কি ছিল আমি কিন্তু শিখাইছি, ইন্টু ডি কিউব মানে কি D1 কিউব, D1 কিউব মানে কি D1 কিউবে, D1 কিউবে তো কোনো মান দেওয়া নেই, থাকুক। আর P2 মানে কি উপরে পৃষ্ঠায়, তাহলে উপরে পৃষ্ঠায় অ্যাটমসফিয়ারের চাপই হবে। আর ডি এটা কত হবে, এটা হবে দেখো 2D1 কিউব। আশা করি বুঝতে পারছো। এই যে মানটা জাস্ট বসিয়ে দিলাম, এই মানটাই এখানে বসাইছি, আশা করি বুঝতে পারছো। ওকে, তো এখন আমাদের যা লাগবে PA প্লাস এইচ রো জি ইন্টু D1 কিউব ইকুয়াল টু PA ইন্টু 8D1 কিউব। কাটাকাটি যায়, আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়, 7PA ইকুয়াল টু এইচ রো জি। দেখো এখানে 8 ছিল, এটাকে দিক নিয়ে যাও 7 হয়ে যাবে, আলাদা তাহলে হলো। তারপর এইচ ইকুয়াল টু লেখা যায় 7PA বাই রো জি। এই মানটাও তোমরা ক্যালকুলেটারে বসাবা, বসে মানটা বের করে ফেলবা। ঠিক আছে, তাহলে অ্যান্সার পেয়ে যাবা। আচ্ছা দেখো এখন এই টাইপের ম্যাথ না সব জায়গায় আসছে। কিভাবে দেখো, আইওটিতে একটা ম্যাথ আসছিল, বলছে কি অ্যান এয়ারপ্লেন প্যাসেঞ্জার হ্যাজ, তোমার হচ্ছে একজন এয়ারপ্লেন যে প্যাসেঞ্জার তার কাছে দেখো কি বলছে, তার স্টোম্যাক পেটে প্রায় 100 cc বাতাস আছে। ওকে, তো বললো কি যে জাস্ট বিফোর দ্য প্লেন টেক্স অফ ফ্রম এ স্কাই লেভেল এয়ারপোর্ট। ওকে, তোমার হচ্ছে টেক অফ করলো, যে হচ্ছে তোমার যে লেভেলটা থাকার কথা সেই লেভেল অনুযায়ী করলো, তো দেখা গেল যে হোয়াট ভলিউম, কি ভলিউম হবে, উইল দ্য এয়ার হ্যাভ অ্যাট ক্রুসিং অ্যাটিটিউড ইফ ক্যাবিন প্রেশার ড্রপস টু এত। বলো ক্যাবিনের প্রেশার যদি কমে এতটুকু হয়ে যায়, তাহলে আমাদের দেখো আমাদের কিন্তু ভি মানে কি বলা হয় 1 দেওয়া আছে, আর এখানে P2 দেওয়া আছে। আচ্ছা চলো আমরা একটু বুঝে নিই, আগাই আমরা। কি বলছে যে যখন সে মাটিতে ছিল তখন তার পেটে যে গ্যাস ছিল সেই গ্যাসের আয়তন দেওয়া আছে এত সিসি। আচ্ছা তোমরা সবাই জানো যেহেতু হচ্ছে মাটিতে ছিল, মাটিতে প্রেশার কোনটা হয়, P1 কি হবে, PA হবে না,
হ্যাঁ, এটা কিন্তু সবাই বুঝতে হবে। আর পি এর মান কত এটা কিন্তু সবাই মনে রাখবা। প্যাসকেল, এটা মনে রাখবা 101325, এটা কিন্তু মুখস্থ রাখবা মাস্ট। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু আমরা পাইছি। পরে বলছে কি, যদি আকাশ থেকে যখন হচ্ছে সে টেক অফ করবে তখন চাপ যদি কমে 3.5 × 10⁻⁴ নিউটন পার মিটার স্কোয়ার হয়, তাহলে ভি2 কত? পারবা না? দেখো কিন্তু আর তোমার হচ্ছে তাপমাত্রা নিয়ে কিছু বলে নাই। সো এটা কিন্তু বয়লের সূত্র। এটাও আমি তোমাদের জন্য এইচডব্লিউ রেখে গেলাম। নেক্সট, এটা তো করলাম, এটাও করছি, এটাও করছি। আচ্ছা দেখো এখানে কি বলছে, ওয়ান আফটারনুন, একদিন বিকালবেলায় তোমার হচ্ছে জামিল এবং হচ্ছে তার ফ্রেন্ড হচ্ছে গল্প করতেছিল একটা লেকের পাশে বসে। তো হঠাৎ জামিল খেয়াল করলো যে একটা বাবল তোমার হচ্ছে পানির নিচ থেকে তোমার হচ্ছে উপরে আসছে এবং মানে উপরে সারফেসে আসছে। খুবই ভালো। তো বলছে যখন সারফেসে আসছে তখন দেখা গেল যে বাবলটা হচ্ছে লার্জার, মানে কি তোমার হচ্ছে বড় হয়ে গেছে, স্বাভাবিক, কারণ নিচে চাপ বেশি ছিল তো সেখানে ছোট হবে, উপরে চাপ কম, বড় হয়ে গেছে। তো বলছে কি, সাইজ অফ দ্য বাবল অন দ্য সারফেস ওয়াজ 5 টাইমস, মানে কি 5 গুণ বৃদ্ধি পেয়েছে। তার যে সারফেসে যে আকৃতিটা সেটা মানে আয়তন 5 গুণ বৃদ্ধি পেয়ে গেছে। তো বলছে অ্যাটমসফেরিক প্রেশারটা আবার দিয়ে দিছে, মানে পিএ দিয়ে দিছে, পানি ঘনত্ব দিয়ে দিছে, ক্যালকুলেট করতে বলছে গভীরতা কত। সো এটা কিন্তু পারার মতোই, আমরা কিন্তু করছি, তাই এটাও এইচডব্লিউ দিয়ে রাখবো। নেক্সট, এটাও এইচডব্লিউ থাকলো, এটা তো করাইলাম, এটাও করাইছি। এগুলো দেখো, এইগুলো সব তো আমাদের হচ্ছে ইসাক স্যারের বই থেকে নেওয়া, রেফারেন্স হচ্ছে ইসাক স্যারের বই, তোমরা সবাই এটা করে ফেলবা। হ্যাঁ, এগুলো কিন্তু সবই এইচডব্লিউ, ইসাক স্যারের বই রেফারেন্স। ওকে, এগুলো কিন্তু সব এইচডব্লিউ করবা। আচ্ছা, ওকে। তো তোমাদের সবাইকে খুবই 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 ধন্যবাদ, আমার ক্লাসটা হচ্ছে এতক্ষণ ধরে করছো। তোমার যদি হচ্ছে ক্লাসের কোথাও যদি ধরো যে বুঝতে পারো নাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে পার্সোনালি তোমরা হচ্ছে চাইলেই আমাকে হচ্ছে নক দিতে পারো। অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে দ্য কিউরিয়াস ক্লাসরুম, আমি তার লিঙ্ক হচ্ছে কমেন্ট সেকশানে এবং হচ্ছে ইউটিউবে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আমাদের ফেসবুক গ্রুপ আছে যেখানে হচ্ছে আমি বিভিন্ন ধরনের কোশ্চেন আর কি দেওয়ার চেষ্টা করি যখন হচ্ছে সময় পাই। আর হচ্ছে আমার ওখানে বিভিন্ন ধরনের স্টুডেন্ট আর কি তাদের যে সমস্যাগুলো সেগুলোকে কথা বলে, সলভ করে। আর হচ্ছে আমার এই যে ইউটিউব চ্যানেল, তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর অবশ্যই আমাকে সাপোর্ট দিবা ইনশাল্লাহ। আর হচ্ছে ফেসবুক যে পেজটা সেখানে অবশ্যই একটু লাইক দিয়ে রাখবা, কেমন? আর হচ্ছে তোমার যে কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবা। আর তোমাদের জন্য আমি অবশ্যই গাইডলাইন হচ্ছে আমার গ্রুপে আমি দেই। আজকে তোমাদের জন্য একটা গাইডলাইন যেটা থাকবে সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই চেষ্টা করবা নোট করে পড়ার, আর হচ্ছে ফিজিক্স জিনিসটাকে তোমরা চেষ্টা করবা হচ্ছে কনসেপ্ট সহকারে পড়ার। ঠিক আছে, কনসেপ্ট যত বিল্ড আপ করতে পারবা তোমাদের অ্যাডমিশন এবং এইচএসসি তত সোজা হয়ে যাবে। ঠিক আছে, তো হচ্ছে আজকে এই পর্যন্তই। তোমরা সকলেই ভালো থেকো। আসসালামু আলাইকুম।